আজকে আমরা প্রতি সপ্তাহের মতো আজকের আমরা হচ্ছে আর শুরু করতে যাচ্ছি আমাদের অনবোর্ড ক্লাস। আজকে অনবোর্ড ক্লাসে আমরা আলোচনা করব স্প্রিংলার হাইড্রোলিক স্প্রিংলার সিস্টেমে হাইড্রোলিক ক্যালকুলেশন অ্যান্ড নোডাল অ্যানালাইসিস। তো আমরা হচ্ছে প্রিভিয়াস অনেক হাইড্রোলিক ক্যালকুলেশনের কিছু বেসিক দিয়ে দিছিলাম। মনে হয় আমাদের আরও 4-5-7-8টা ক্লাস আগে। তো আমরা আজকে ওই বেসিকগুলোর আলোতে হাইড্রোলিক ক্যালকুলেশন অ্যাকচুয়াল সফটওয়্যার বেজে কীভাবে করা হয় সেইটা নিয়ে টোটাল আলোচনা করব এবং নোডাল যে অ্যানালাইসিসগুলো আছে সেই অ্যানালাইসিসগুলো আলোচনা করব। আজকে মূলত যে ক্লাসটা আছে এই ক্লাসটা যদি কেউ করে তারা হচ্ছে যারা ডিজাইন করে এবং ক্যালকুলেশন করে তাদের জন্য খুবই ভালো হবে। চাইলেও সে হচ্ছে নিজে এক্সেল শিটে বিল্ড আপ করে ক্যালকুলেশন করতে পারবে উইদাউট সফটওয়্যার। এখন অথবা যারা মানে সফটওয়্যার বেজে অনেক ভালো তারা চাইলেও নিজে একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারবে, এক্সেল, জাভা বা ম্যাটল্যাব যে কোনোটাতেই। ডান। তো আমরা প্রথমে নোডাল অ্যানালাইসিসের জন্য সিম্পল সুন্দর একটা হচ্ছে নিয়ে দেব, যে জাস্ট আইসোমেট্রিক ডায়াগ্রামের একটা প্রথম ধারণা নিয়ে রাখবো। আমরা খুব বেশি দিব না, কিভাবে ক্যালকুলেশন করে সেটা ফরম্যাট দিব। তো আমরা যদি কোনো একটা স্প্রিংলারের সিস্টেম কল্পনা করি যে আমাদের একটা এরিয়াতে এখানে একটা স্প্রিংলার আছে, এখানে একটা স্প্রিংলার, এখানে একটা স্প্রিংলার। আমাদের এই স্প্রিংলারটা 25 mm, এটা হচ্ছে 25 mm, সেম 25 mm, 25 mm। দেন সেম পার্ট আমরা প্রথমে একটু সিমেট্রিক্যাল মানে ডিজাইন করব যেন ডিজাইনগুলো অলমোস্ট সেম হয়। ফিফটি তো আমরা একটা এরকম এরিয়া কনসিডার করলাম যে এরিয়াতে স্প্রিংলারের কিছু নোড আছে, কিছু স্প্রিংলার আছে, সেই স্প্রিংলারের একটা ক্যালকুলেশন করে নিলাম। ধরে নিলাম যে আমাদের এই স্প্রিংলারটা হচ্ছে নাম্বার 1, এখান থেকে পরের স্প্রিংলারটা হচ্ছে নাম্বার 2, দেন স্প্রিংলারটা নাম্বার 3, এই নাম্বারটা স্প্রিংলার 4। এই পয়েন্টটাকে ধরে নিলাম আমরা এ, তারপরে পরের পয়েন্টটাকে ধরে নিলাম বি, দেন এই পয়েন্টটাকে ধরে নিলাম 5, এটা 6, দেন এই পয়েন্টটা 7, এইটা 8, দেন এই পয়েন্টটাকে ধরে নিলাম আমরা সি, এই পয়েন্টটা হচ্ছে হলো 9, এটা 10, এটা হচ্ছে 11, এই পয়েন্টটা 12। এরপরে আমরা সি পর্যন্ত আগে ক্যালকুলেশনটা করে নেই, দেখি কীভাবে করা যায়। তো আমরা কোনো একটা হাইড্রোলিক ক্যালকুলেশনের প্রথম বেসিক হচ্ছে 3টা জিনিস। আমরা 3টা জিনিস কনসিডার করব, যে মানে আমাদের হাইড্রোলিক ডিমান্ড ক্যালকুলেশন করার জন্য মানে 3টা ভেরিয়েবল কনসিডার করতে হয়, যেটা হচ্ছে 2টা ভেরিয়েবলের সাথে রিলেশন আছে। নাম্বার 1 ভেরিয়েবল হচ্ছে ফ্লো আর রিকোয়ার্ড প্রেশার। তো আমাদের
হাইড্রোলিক ডিমান্ড মানে ফ্লো রেট ক্যালকুলেশন করতে হবে, তারপরে প্রেশার ক্যালকুলেশন করতে হবে। এই দুইটাই হচ্ছে আমাদের মেইন ইস্যু। তো আমরা এই ফ্লো রেট ক্যালকুলেশন করব এবং প্রেশার ক্যালকুলেশন করব। এই দুইটার জন্য তিনটা ভ্যারিয়েবল থাকে। একটা হচ্ছে মানে এই ফ্লোর সাথে কোনোটাই সংযোগ থাকবে না, ফ্লো হচ্ছে প্রেশারের উপরে ডিপেন্ড করবে, নিচের প্রেশারের উপরে। আর প্রেশারটা দুইটা জিনিসের সামেশন হবে। নাম্বার 1 সামেশন হবে পাইপ ফ্রিকশন, পাইপ অ্যান্ড ফিটিংয়ের মধ্যে ফিটিংয়ে ফ্রিকশন যে লস হবে এইটা, প্লাস আমার হচ্ছে রাইজিং বা এলিভেশনের জন্য একটা লস হবে। এই দুটো সামেশন করে আমরা যখন ফুল নেটওয়ার্কে আসব, সেই নেটওয়ার্কটাই হচ্ছে আমাদের টোটাল হাইড্রোলিক ক্যালকুলেশনের হচ্ছে রিকোয়ার্ড ফ্লো রেট অ্যান্ড ফ্রিকশন। তো রিকোয়ার্ড ফ্লো রেট অ্যান্ড ফ্রিকশনের জন্য আমরা অ্যাজ পার এনএফপিএতে যাব। অ্যাজ পার এনএফপিএ অনুসারে বলা আছে যে প্রথম একটা এরিয়া কনসিডার করতে হবে, যে এরিয়াটা হচ্ছে রিমোট এরিয়া, সেই রিমোট এরিয়াটার একটা স্প্রিংলারের হচ্ছে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তো আমরা যদি কনসিডারটা এরকম করি যে আমার একটা এরিয়া আছে, এই এরিয়াটা হ্যাজার্ডটা কোন টাইপ আছে, ধরে নিলাম যে আমাদের এই যে এরিয়াটুকু হচ্ছে স্প্রিংলারের রিমোট এরিয়া আছে, বাট এটা এতটুকু এরিয়া হবে তা না, আরও বড় হবে। তো আমরা হচ্ছে এটা স্যাম্পল এরিয়া দিয়ে করতেছি যে রিমোট এরিয়া, এই রিমোট এরিয়ার মধ্যে আমার স্প্রিংলারটা কনসিডার করে ক্যালকুলেশন করব। তো এই রিমোট এরিয়াটা আমরা কোন হ্যাজার্ডের জন্য করব, সেই হ্যাজার্ডের অনুসারে আমরা কনসিডার করে নিলাম। ধরে নিলাম যে আমরা G2 অর্ডিনারি হ্যাজার্ডের জন্য ক্যালকুলেশন করে নেব। তো অর্ডিনারি হ্যাজার্ডের জন্য যখন ক্যালকুলেশন করব, তখন আমাদের ডেনসিটি কার্ভে যাব। ডেনসিটি কার্ভে গিয়ে টোটাল অর্ডিনারি হ্যাজার্ডের জন্য কতটুকু আমার দরকার সেটা আমরা প্রথমে ক্যালকুলেশন করে নিব। ধরে নিলাম যে আমার অর্ডিনারি হ্যাজার্ডের জন্য ডেনসিটি আমরা কার্ভ থেকে নিব। কার্ভ থেকে নিলে আমরা ডেনসিটি কার্ভ থেকে একটা জিনিস পাবো, যে রিকোয়ার্ড ফ্লো পাবো, কিউ ইজ ইকুয়াল টু এরিয়া কভার মাল্টিপল ডেনসিটি। আমরা ইতিমধ্যে আগে ডেনসিটিটা জানছি, ডেনসিটিটা কি সেটা হাজেল-উইলিয়ামসের ইকুয়েশন থেকে আমরা ডেনসিটিটা নিব, যে ডেনসিটিটা কি। যদি আমরা অর্ডিনারি হ্যাজার্ডের কার্ভে যাই তখন আমরা ডেনসিটি নিব। তো প্রথম আমাদের এরিয়া কভারেজ, তারপরে ডেনসিটি, এইটা একটা ইকুয়েশন রাখবে আমাদের ক্যালকুলেশনের জন্য। এরপরে আরেকটা ইকুয়েশন লাগবে আমাদের হচ্ছে ফ্রিকশন লসের জন্য, পাইপ ফ্রিকশন লসের জন্য। যদি আমরা এনএফপিএস 14-এ যাই, তাহলে আমরা পাইপ ফ্রিকশনের একটা ইকুয়েশন পাবো পার লেন্থে, পি ইজ ইকুয়াল টু 4.52 ইন্টু কিউ টু দ্য পাওয়ার 1.85 ডিভাইডেড সি ইন্টু সি টু দ্য পাওয়ার 1.85 ইন্টু ডায়ামিটার ডি 1.87, একটা ইকুয়েশন পাবো। এইটা একটা ইকুয়েশন। আর একটা এই ইকুয়েশনটা হচ্ছে পাইপ ফ্রিকশনের জন্য প্রেশার। আর একটা আমরা প্রেশার পাবো যেটা হচ্ছে হাইটের কারণে, এই হাইটের কারণে একটা প্রেশার পাবো। এই প্রেশারটা আমরা জানি রো জি এইচ। এটাকে যদি আমরা পিএসআইতে নিয়ে আসি, সরাসরি আমরা লিখতে পারি, অর্থাৎ 1 ফিট সমান সমান 2.31 পিএসআই। তো এটাকে আমরা কনভার্ট করলে আসে পিএসআই সমান 0.43 আর 431 সামথিং, অথবা 1/2.31 আর কি এইচ। এইটা একটা ইকুয়েশন আমাদের হচ্ছে প্রেশারের জন্য। আমার রিকোয়ার্ড ফ্লো কতটুকু লাগবে, এই রিকোয়ার্ড ফ্লো
তারপরে হচ্ছে ফ্রিকশন লস এবং হচ্ছে এলিভেশন লস, এই দুটো যদি আমরা সাম করি রিকোয়ার্ড ফ্লো, আর একটা হচ্ছে রিকোয়ার্ড প্রেশার পাবো আমরা এই দুটার থেকে, আর একটা পাবো আমি রিকোয়ার্ড ফ্লো পাবো কভারেজ এরিয়া ইন্টু ডেন্সিটি দিয়ে। এখন যদি কভারেজ এরিয়া এবং এই ইকুয়েশনটাকে যাচাই করার জন্য যে আমার এই কভারেজ এরিয়া এবং ডেন্সিটির এই ইকুয়েশনটা অ্যাজ পার থার্ড আরেকটা ল দিয়ে যাচাই করার জন্য আমরা আরেকটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে স্প্রিংলারের কি ইকুয়াল টু কে রুট ওভার পি। ঠিক আছে, তো এই চারটা ইকুয়েশনটা মূলত আপনার হচ্ছে যতগুলো সফটওয়্যার আছে এই সফটওয়্যারটাতে এই চারটা ইকুয়েশন ইনপুট করে কিছু এনএফপি এর ডাটা করে অনেকে এক্সেল শিটেও করতে পারবেন, অথবা কোনো ইন্টারন্যাশনাল সফটওয়্যার যেগুলো হচ্ছে কোম্পানি কিনতে পাওয়া যায় সেই সফটওয়্যারগুলো দিয়েও ক্যালকুলেশন করতে পারবেন। মূলত হচ্ছে টোটাল এই চারটা ইকুয়েশনকে সফটওয়্যারে ডেভেলপ করে একটা মার্কেটিং একটা থার্ড পার্টি অথরিটি দ্বারা একটা সফটওয়্যার নিয়ে এসে বিজনেস করা হয়। তো আপনি চাইলে এক্সেল শিটেও করতে পারবেন, কিন্তু এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো অথরিটি অ্যাকসেপ্ট করবে না, কারণ আপনার এই ইকুয়েশনটা কেউ ভেরিফাইড করে দেয় নাই। এইটা হচ্ছে মেইন কারণ। তো আমরা যদি এই চারটা ইকুয়েশনকে ফলো করেই ক্যালকুলেশন করি স্টেপ বাই স্টেপ, আমরা এই প্রত্যেকটা নোডালে কিভাবে হয় ক্যালকুলেশন সেটা আমরা দেখাবো। তো আমাদের প্রথম জিনিস আসবে যে আমাদের যে রিমোট এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যে কনসিডার করব রিমোট স্প্রিংলার কোনটা। আমরা ওই রিমোট স্প্রিংলারে চলে যাব। রিমোট স্প্রিংলার যেটা সেটার থেকে আমরা নোড নাম্বার কনসিডার করছি যে নোড নাম্বার 1 হচ্ছে আমার রিমোট স্প্রিংলার। এই রিমোট স্প্রিংলারে থেকে আমি ক্যালকুলেশন আসবো। তো এখন আমাদের অ্যাজ পার ডেনসিটি কার্ভ থেকে আমরা পারি যে যদি আমরা অর্ডিনারি হ্যাজার্ড ধরি, তো অর্ডিনারি হ্যাজার্ডের জন্য আমার ডেনসিটি হচ্ছে 0.02 GPM পার ফিট স্কোয়ার। দেন আমার অর্ডিনারি হ্যাজার্ডের জন্য যদি আমি অর্ডিনারি হ্যাজার্ড কনসিডার করি মিনিমাম আমার 1500 স্কোয়ার ফিট এরিয়া ধরতে হবে। তো হলো ওই সময় আমার কভারেজ এরিয়া হবে 1500 স্কোয়ার ফিট। তাহলে 1500 ফিট স্কোয়ার কভারেজ এরিয়া। তো এখন আমরা যদি ধরি এইটাতে আছে একটা 1500 এরিয়া কভার করা, আর এই 1500 এরিয়া আমরা একটা কনসিডার করব কোনো একটা ব্লক, যে ব্লকটার মধ্যে এই 1500 এরিয়া আমি অর্ডিনারি হ্যাজার্ডের জন্য 1500 স্কোয়ার এরিয়া কনসিডার করব, যেটা রিমোট এরিয়া থাকবে। এই রিমোট এরিয়ার মধ্যে স্প্রিংলার কয়টা আছে আমরা সেটা কনসিডার করব। এখানে আমরা জানি অর্ডিনারি হ্যাজার্ডের জন্য আমরা হচ্ছে 130 স্কোয়ার ফিটও কভারেজ করতে পারি, 100 করতে পারি, যেটা মানে 130 যেন না হয়। তাহলে 130 যদি হয় তাহলে পার স্প্রিংলারে এখন আমরা বের করব যে এই এরিয়াটুকুর মধ্যে কতটা স্প্রিংলার আছে, অর্থাৎ এই 1500 স্কোয়ার ফিটের মধ্যে কতটা স্প্রিংলার আছে। তো আমরা দেখলাম যে আমাদের এই ডিজাইনটা হচ্ছে 10 ফিট 10 ফিট করে আছে, তার মানে 100 স্কোয়ার ফিট। তো ধরে নিলাম যে আমার একটা এরিয়া আছে 1500 স্কোয়ার ফিটে, সেখানে স্প্রিংলার নাম্বার অফ স্প্রিংলার আছে 15 পিস। তাহলে পার স্প্রিংলারের কভারেজ হচ্ছে কভারেজ এরিয়া হচ্ছে 1500 ভাগ হচ্ছে 15, তাহলে আসলে হলো আমার 100 স্কোয়ার ফিট। তাহলে আমরা পার স্প্রিংলারে কভারেজ পাইলাম যে আমার যে অ্যাকর্ডিং টু এনএফপিএ টেবিল আমার হচ্ছে ডেনসিটি কার্ভ ফিগার নাম্বার 11 পয়েন্ট এনএফপিএ 13 এর ফিগার নাম্বার 11.2.3.1 আপনি উইলিয়াম হ্যাজেলসের যে ইকুয়েশন ডেনসিটি কার্ভ আছে সেই কার্ভ থেকে আমি অর্ডিনারি হ্যাজার্ডের জন্য মিনিমাম এরিয়া কনসিডারেশন ধরে নিলাম 1500। আপনি 1500 থেকে 4000 এরিয়া করতে পারেন। আমরা কনসিডার করে নিলাম 1500 স্কোয়ার ফিট। 1500 স্কোয়ার ফিটের মধ্যে ধরে নিলাম আমাদের যে ডিজাইন আছে
পার স্প্রিংলারে 15টা স্প্রিংলার আছে, পার স্প্রিংলারে 100 স্কোয়ার ফিট করে আসতেছে। তাহলে আমরা এই 100 স্কোয়ার ফিট অনুসারে আমার হচ্ছে রিকোয়ার্ড ফ্লো দরকার পার স্প্রিংলারে ক্যালকুলেশন করব। আমার ইকুয়েশন নাম্বার কিউ ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু ডেন্সিটি। তাহলে আমার ফ্লো দরকার এখন পার স্প্রিংলারে ফ্লো দরকার 100 স্কোয়ার ফিট গুণন ডেন্সিটি হচ্ছে 0.2। আমি যদি গুণ করি তাহলে 20 GPM আমার হচ্ছে ফ্লো দরকার একটা স্প্রিংলার থেকে। তো ধরে নিলাম আমরা যেহেতু পাইলাম যে এই স্প্রিংলারে আমার ফ্লো দরকার 20 GPM। তো 20 GPM ফ্লো দরকার। এখন আমরা এইটা এনএফপিতে আর একটা কন্ডিশন বলা আছে যে আমার এখানে এই 20 GPMটা লাগবে না আরও বেশি লাগবে, সেটা আমরা একটা যাচাই করে নেওয়ার জন্য পরবর্তী যে ইকুয়েশনটা আছে কে ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার কেপি, এটা একটু আমরা যাচাই করে নিব যে এইটা ঠিক আছে কিনা। কারণ আমরা এখানে যে স্প্রিংলারটা ইউজ করতেছি সেই স্প্রিংলারটার কে ফ্যাক্টরটার উপরে আমার 20 GPM লাগবে না তারও বেশি লাগবে সেটা আমরা একটু যাচাই করে নিব। সেইটার জন্য আমরা এখন ক্যালকুলেশন করব যে আমার অ্যাজ পার ডেন্সিটি কার্ভ হিসেবে পাইলাম 20 GPM। এখন আমরা অ্যাজ পার কে ফ্যাক্টর অনুসারে এবং এনএফপি এর যে অ্যাটলিস্ট একটা রিকোয়ারমেন্ট আছে যে 7 PSI হতে হবে মিনিমাম, সেটার থেকে দেখি আমরা কত আসে। তো আমরা জানি যে প্রত্যেকটা স্প্রিংলারে 7 PSI মিনিমাম প্রেশার থাকতে হবে, তা না হলে আমরা ওইটা অপারেশনে ধরবো না। তো যদি আমি 7 PSI মিনিমাম করি তাহলে এই ইকুয়েশন অনুসারে আমরা কিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি কে রুট স্কোয়ার রুট পি। এখন আমরা এখানকার স্প্রিংলারগুলোর কে ফ্যাক্টর ধরে নিলাম যে ইউজ করছি 5.6 আর এখানে পিএসআই আছে 7। তাহলে এখানকার আমার রিকোয়ার্ড কত লাগবে সেটা আমরা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। চোদ্দ 14.81 GPM। তো আমরা দেখলাম যে আমরা যদি এই স্প্রিংলারটাকে অপারেশন করি অ্যাটলিস্ট 7 PSI দেই তাহলে আমরা ওই স্প্রিংলারের কে ফ্যাক্টরের কারণে আমি 14.85 GPM আমি প্রেশার পাবো। বাট আমার হচ্ছে ডেন্সিটি কার্ভ থেকে অর্ডিনারি হ্যাজার্ডের জন্য জিপিএম ফ্লো রেট লাগলো 20। তো আমার হচ্ছে যদি আমি মিনিমাম রিকোয়ারমেন্ট প্রেশার রিকোয়ারমেন্টে আসি তাহলে আমি 14 GPM এই কে ফ্যাক্টর থেকে দিতে পারবো। বাট আমার হচ্ছে ডেন্সিটি কার্ভ থেকে দরকার 20 GPM। তাহলে আমার এখানকার যে প্রেশারটা আছে সেটা ইনক্রিজ করলো, রিকোয়ারমেন্টটা আমার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো আমার রিকোয়ারমেন্টটা এখন এই 7 GPM আর 5.6 দিয়ে আমার হবে না। তখন আমার যে নোডাল অ্যানালাইসিসে আছে তাহলে ইনপুটের যে স্প্রিংলারটা আছে ফার্স্ট স্প্রিংলার আমার 7 GPM দিয়ে হবে না। তখন আমার ক্যালকুলেশনের ইনপুটের যে এক্সের ইনপুট দিব তখন আমার ওই অ্যানালাইসিসটা চেঞ্জ করে দিতে হবে। তো আমরা অনেকেই যখন ক্যালকুলেশন করি তখন হচ্ছে 7 GPM অ্যান্ড 20 GPM দেই, মানে 7 PSI 20 GPM দেই। আসলে 7 GPM দিলে আমার যে কে ফ্যাক্টর আছে ওই কে ফ্যাক্টরে ওই স্প্রিংলারটা 20 GPM দিতে পারবে না। তো ওই কারণে আমাকে যাচাই করে নিতে হবে এখন কত দিলে 20 GPM দিতে পারবে আমরা সেটা এখন যাচাই করে নিয়ে ওই প্রেশারটা আমরা ওই স্প্রিংলারের ইনপুট প্রেশার হিসাবে গ্রহণ করে নিব। তো আমরা দিছি 20 GPM, তাহলে আমরা সেম ইকুয়েশন থেকে কিউ ইজ ইকুয়াল টু কে রুট ওভার পি, এখান থেকে আমি আমার মিনিমাম রিকোয়ারমেন্ট 20, কে ফ্যাক্টর 5.6 আর রুট ওভার পি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি রুট পি সমান 20/5.6। আমি যদি স্কোয়ার রুট বিনিশ পি ইজ ইকুয়াল টু রুট ওভার 20/5.6 স্কোয়ার করি তাহলে আমার ভ্যালুটা
আসবে মিনিমাম যে রিকোয়ার্ড প্রেশারটা সেইটা আমার চলে আসবে, যে আমার ওই স্প্রিংলারে মিনিমাম রিকোয়ার্ড প্রেশারটা কত হবে। তাহলে 20 ভাগ 5.6, একে আমরা পাওয়ার করলাম 2, তাহলে আমার মিনিমাম রিকোয়ার্ড প্রেশার 12.75 psi। তাহলে আমার যখন আমি ইনপুট করব, তাহলে আমি যদি এইটা একটা টেবিল বানাই, যে আমার একটা টেবিল করব, এই টেবিলে যদি এখন আমরা ক্যালকুলেশন আসলো যে আমার মিনিমাম রিকোয়ারমেন্ট 20 GPM আর প্রেশার রিকোয়ারমেন্ট 12.75 psi, তাহলে আমার এই 1 নম্বর স্প্রিংলারটা অর্ডিনারি হ্যাজার্ডের জন্য যে প্রেশার এবং ফ্লো দিতে পারবে সেইটা NFPA কে মিট করতেছে, তা এই স্প্রিংলারের কারণে। তো আমার এখন ইনপুট প্রেশার হবে স্প্রিংলারের, আমরা একটা যদি টেবিল আকারে বা এক্সেল শিটে বসাই, তাহলে আমার রিকোয়ার্ড ইনপুট প্রেশার থাকলো। প্রথমে সিস্টেমটা এরকম যে আমার 1 নম্বর স্প্রিংলার যদি নোড 1 ধরি, 1 নম্বর নোডে আমার ফ্লো যাবে কিউ সমান হচ্ছে 20 GPM, আর প্রেশার হবে 12.75 psi। এখন আমি এই কিউ এবং এটার থেকে আমি এরপরে ব্যাক ক্যালকুলেশন আসবো যে আমার এই স্প্রিংলারটা আমি ডিক্লেয়ার করলাম যে এইটা লাগবে। এখন আমরা ফ্লো পাইলাম, প্রেশার পাইলাম, এইটা হচ্ছে হলো ওই রিমোট স্প্রিংলারে, কিন্তু আমরা এইটাকে দিচ্ছি এই দিকে আরও অনেকগুলো নেটওয়ার্ক বাদ চলে এসে একটা পাম্প রুমে। তো এই কারণে আমাকে কি করতে হবে, এই পাম্পে কত PSI প্রেশার দিলে আমি ওই পয়েন্টে 1 নম্বর পয়েন্টে নোড নাম্বার 1-এ আমি 20 GPM এবং 12.75 PSI পাবো, এইটা আমাকে বের করতে হবে। এইটা বের করার জন্য দুইটা, মানে যদি কেউ করে সফটওয়্যার কিনে নেয়, তাহলে তার জন্য হচ্ছে হলো এই যে সফটওয়্যারে করবে। আর যদি কেউ সফটওয়্যার না কিনে নেয়, যে আমি এক্সেল শিটে ব্যাক ক্যালকুলেশন করে করে আসব, তার জন্য আমরা ওখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে এসে পাম্প রুমে যতগুলো ফিটিংস এলবো আছে এইটা ধরে পাম্প রুমে আমি আসব। এই ব্যাক ক্যালকুলেশন কিভাবে করে মূলত সফটওয়্যারে আমরা দিয়ে বসে থাকি, এটা না জানা, নাথিং। একজন যে কম্পিউটার অপারেটর আছে তাকে যদি বলা যায় এইটা বসাই দিও, সে বসাইতে পারবে, বসায় ক্লিক করলে সফটওয়্যারে ব্যাক প্রেশার পেয়ে যাবে। এটা হাইড্রোলিক ক্যালকুলেশন। আমার অনেক ছেলেকে দেখছি জিজ্ঞেস করলে হাইড্রোলিক ক্যালকুলেশন, হ্যাঁ হাইড্রোলিক ক্যালকুলেশন পারি, বাট হাইড্রোলিক ক্যালকুলেশন পারে কম্পিউটার অপারেটর হিসাবে, বাট কিভাবে হাইড্রোলিক ক্যালকুলেশন আসে, কিভাবে ডেভেলপ করা হচ্ছে ইকুয়েশন সফটওয়্যারটা, সেটা কেউ জানে না। আমি আশা করব সেইটা নিয়ে আলোচনা করব আজকে। তো এখন আমরা এই পয়েন্টের ফ্লো এবং প্রেশার পাইলাম। এখন এরপর আমার ধরে আসতে হবে এই পাইপ নেটওয়ার্কটা সি নোড, তারপর আরও অনেক নোড আছে, যত নোড বেশি নেবেন অত ক্যালকুলেশন বেশি হবে, যত নোড কম নেবেন ক্যালকুলেশন কম হবে। তো আমরা এখন 1 থেকে 2 নম্বর নোডে আসতে গেলে আমার প্রেশার কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হওয়ার জন্য আমরা এখন ক্যালকুলেশন করব যে 1 থেকে 2 নম্বর নোডে গেলে কি হবে। আমার 1 থেকে 2 নম্বর নোডে আসতে একটা ফ্রিকশন লস হবে আর একটা এলিভেশন লস হবে। যদি এই পাইপটা সেম লেভেলে থাকে, আমরা স্প্রিংলারের যদি এটা একটা আমার হেডার হয়, এই হেডার থেকে ব্রাঞ্চ তুলে আমি এখানে একটা স্প্রিংলার লাগাইছি, এখানে একটা স্প্রিংলার লাগাইছি, এই স্প্রিংলার এলিভেশন একই পাইপে, সেম পাইপে, তার মানে এখানে আমার কোনো এলিভেশনে লস হবে না, শুধু লস হবে ফ্রিকশনে। এই জন্য যারা ইনস্টল করে আমি সবসময় সবাইকে বলি স্প্রিংলারগুলোর টিপগুলো যেন সবগুলো সেম লেভেলে থাকে, তাহলে এই প্রেশারটা মোটামুটি সেমভাবে পায়। তো আমরা এখন এখানকার স্প্রিংলার আর এখানকার স্প্রিংলার সেম লেভেলে আছে, যার কারণে আমরা এলিভেশন লসটা, যেটা আমার এই যে পিএইচটা 0, শুধুমাত্র এখানে ফ্রিকশন লস হচ্ছে। এই ফ্রিকশন লসটা আমরা যে ইকুয়েশন আছে এই ইকুয়েশন থেকে আমরা বের করব। এক্সেল শিটে যদি আমি এই ইকুয়েশনটা বসাই দেই, যে আমার এখানকার ইকুয়েশন 2 নম্বরটা আর এইটা যদি 3 নম্বর আমি ধরি, যে আমি 2 নম্বর ইকুয়েশনটা ধরাইলাম যে আমার এখানে ফ্রিকশন লস কত হচ্ছে। তো এখানে আমার
কি আছে 4.52 কনস্ট্যান্ট ইকুয়েশনের আছে, যেটা হ্যাজেলস এন্ড উইলিয়ামস কনভার্ট করে ইকুয়েশন পাইছে। তারপরে ফ্লো রেট কিউ আছে, কিউ আমরা ইতিমধ্যে পাইছি যে এই পাইপ দিয়ে 20 জিপিএম ফলো হবে, তাহলে এখানে আমার 20 জিপিএম ফলো হচ্ছে। এরপর আর একটা ভ্যালু আছে সি, এই সির ভ্যালুটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, যে সিটা আসলে কি। এখন আমাদের জানতে হবে যে এই সি ভ্যালুটা কি। এই সি ভ্যালুটার জন্য এইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা এনএফপিএ 14 টেবিল নাম্বার 3.2.3 এনএফপিএ 14 দেওয়া আছে যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস হলে এই সির ভ্যালুটা কত হবে। তো আমাদের দেশে যে পাইপগুলো ইউজ করা হয় সেই পাইপগুলো হচ্ছে হলো ব্ল্যাক স্টিল অথবা গ্যালভানাইজ আয়রন, মানে গ্যালভানাইজ স্টিল, তো মানে জিআই পাইপ অথবা হচ্ছে ব্ল্যাক স্টিল পাইপ ইউজ করি। তো আমরা যদি ওই অনুসারে আমাদের যে টেবিল দেওয়া আছে, এই টেবিলে লেখা আছে যদি কাস্ট আয়রন ডাকটাইল আয়রন হয় তাহলে সির ভ্যালু 100 হবে, ব্ল্যাক স্টিল ড্রাই টাইপ সিস্টেম হয় তাহলে 100 হবে, ব্ল্যাক স্টিল যদি ওয়েট সিস্টেম হয় তাহলে 120 হবে, গ্যালভানাইজ আয়রন যদি হয় তাহলে 120 হবে, প্লাস্টিক হলে 140 হবে, কপার টিউব হলে আর স্টেনলেস হলে 150 হবে। তারপরে যদি হচ্ছে সিমেন্ট লাইন্ড অর্থাৎ ডাকটাইল আয়রন হয় 140 হবে। এইটা এনএফপি এর টেবিলে সুন্দর করে সির ভ্যালুটা দেওয়া আছে। তো আমরা যেহেতু ওয়েট টাইপ সিস্টেমগুলোই বেশি করি আর হচ্ছে পাইপ ইউজ করি ব্ল্যাক স্টিল, তাহলে আমরা এখানে সির ভ্যালু বসাবো 120। তার মানে এই ইকুয়েশনে 4.52 ইন্টু কিউ হচ্ছে 20, তার উপরে 1.85 পাওয়ার করলাম, ডিভাইডেড সির ভ্যালু 120 অ্যাজ পার এনএফপি এর 14 থেকে টেবিলটার থেকে নিলাম 8.3.2.3। দেন ডি, আমার এই ডিটা হচ্ছে হলো এই পাইপের, আমাদের যে এখানে পাইপটা আছে এই পাইপটুকু হচ্ছে আমার, এইটা হচ্ছে হলো এখান থেকে এখানকার যে পাইপটা আছে এই পাইপের ডায়ামিটার। আমাদের এই পাইপের ডায়ামিটার কত দেওয়া আছে সেইটা আমাদের এখন দরকার। তো আমাদের এখানকার ডায়ামিটার দেওয়া আছে হচ্ছে 25 mm। এই 25 mm ডায়ামিটারটা হচ্ছে আমার এখানে বলা আছে। তো এই 25 mm বলতে গেলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে 25 mm আমরা সরাসরি 25 mm বসাবো না, কারণ আমরা এখানকার পাইপগুলো ইউজ করি 40 শিডিউল, 20 শিডিউল, 30 শিডিউল, যে কোনো শিডিউল ইউজ করতে পারি। বাট আমরা দেশে বাংলাদেশে যতগুলো পাইপ ইউজ করা হয় সেটা হচ্ছে 40 শিডিউলের পাইপ ইউজ করা হয়। তাহলে 40 শিডিউলের পাইপের একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আগে আমরা বলি। সেটা হচ্ছে আমরা যখন পাইপটা কনসিডার করি, এই পাইপের একটা থিকনেস আছে আর একটা ইনার ডায়ামিটার আছে। এই ইনার ডায়ামিটারটা দিয়ে আমার ওয়াটার ফ্লো হয়, যার কারণে আমার এই ইনার ডায়ামিটারটা জানতে হবে। সেটা কোথায় পাবো? আমরা যদি অনলাইনে যাই, অনলাইনে গিয়ে 40 শিডিউলের পাইপ ক্যালকুলেশন করি, যার 40 শিডিউলের পাইপের একটা থিকনেস চার্ট পাবো। সেই চার্টে যদি আমরা দেখি, তাহলে অনলাইনে সার্চ দেন, যদি পান দেখবেন যে নমিনাল ডায়ামিটার যদি DN25 হয়, তার ইনার অ্যাকচুয়াল ডায়ামিটার হবে 1 পয়েন্ট, মানে এটা যদি 25 mm মানে 1 ইঞ্চি হয়, তার অ্যাকচুয়াল ডায়ামিটার 1.067 আর সামথিং হতে পারে। তো আমি একটু ইয়েটা বের করি, ASTM 53 পাইপের যদি আমি প্রপার্টিসের ডায়ামিটার করি, তাহলে যদি আমার বলা আছে যদি নমিনাল ডায়ামিটার 1 ইঞ্চি হয়,
তাহলে ওয়াল থিকনেস হচ্ছে 0.133 জিপিএম আর হচ্ছে ইনার ডায়ামিটার হবে 1.049। তাহলে আমার এখানকার যে ডায়ামিটারটা ডি আছে, ডি আমরা 25 মানে 1 ইঞ্চি বসাবো না, 1 ইঞ্চি পাইপ বসাবো না, বসাবো 1.049 অ্যাজ পার 40 শিডিউল পাইপ অনুসারে। যারা হাইড্রোলিক ক্যালকুলেশন সফটওয়্যারে করেন তারা দেখবেন প্রথমে ডিক্লেয়ার করে দেওয়া হয় যে পাইপের শিডিউল কত, 25 শিডিউল, 20 শিডিউল না 40 শিডিউল। তো আমরা 40 শিডিউল ডিক্লেয়ার করে দেই। যেহেতু আমরা সফটওয়্যার না ম্যানুয়াল এক্সেল শিটে করতেছি, যার কারণে আমরা ওই ডায়ামিটার থেকে বের করে নেব যে পাইপের ডায়ামিটার হচ্ছে ডি সমান অ্যাকচুয়াল ডায়ামিটার 1.049। তাহলে আমি এখানে অ্যাকচুয়াল 1.049 বসাবো। বসাইলেই আমার এই জায়গাটুকুর মধ্যে পাইপ ফ্রিকশন পার ফিটে আসবে। তো আমরা সেইটা বের করে নিব যে পি ফ্রিকশন সমান 4.52 মাল্টিপল জিপিএম হচ্ছে 20 এর উপর 1.85 ডিভাইডেড 120 1.85 ইন্টু 1.049 এর উপর 1.87। আমি যদি এইটা ক্যালকুলেশন করি এইটার একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আমরা একটু চেক করে নেব যে কত হয়। 4.52 মাল্টিপল 20 to the power 1.85 divided 120 to the power 1.85 by 1.049 to the power 1.87। তো আমার এখানে ফ্রিকশন লস আসলো 0.1502। তো আমরা বেশি ঘর নিব না, 2 ঘর নিয়ে না, আরও সামথিং আছে, আমরা 2 ঘর নিলাম, যে অ্যাপ্রক্সিমেটলি 0.15 পিএসআই আমার ফ্রিকশন লস হচ্ছে পার ফিটে। তো এখন আমি যদি নোড 1 থেকে 2 নম্বর নোডে আসি, তাহলে ওই পয়েন্টে এসে আমার প্রেশার কত দরকার এখন সেটা আমরা পাবো। এখানকার ফ্রিকশন লস আর লাস্টের রিকোয়ার্ড প্রেশার যদি হয়, তাহলে আমি এই স্প্রিংলারের আমি হচ্ছে প্রেশার পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এখন এই স্প্রিংলারের প্রেশার আমরা কত আছে সেইটা, রিকোয়ার্ড প্রেশার কত সেইটা বের করব। এইটা দেওয়া আছে পার ফিটে। তাহলে এই পাইপটার লেন্থ যদি আমি করি, টোটাল ফ্রিকশন লস সমান পার ফিটে 0.15 ইন্টু এইটা আমরা ধরে নিছি যে 10 ফিট আছে। তাহলে আমার এখানে পিএসআইতে 10 দিয়ে গুণ করলে 1.5 পিএসআই ফ্রিকশন লস হলো। তো যদি আমার এখানে ফ্রিকশন লস হলো 1.5 পিএসআই, এখন যদি আমি একটা 2 নম্বর পয়েন্টে আমার এসে রিকোয়ার্ড প্রেশার লাগতেছে কত, আমরা প্রথম ধরে নিলাম যে প্রথম স্প্রিংলার যেটা আছে সেই স্প্রিংলারের ওই মাথায় যে পিএসআই পাইছি একটা হচ্ছে 12.75 পিএসআই, এর সাথে আমার পাইপ ফ্রিকশন হলো 1.5 পিএসআই। ঠিক আছে, তাহলে আমার টোটাল আসলো 14.25 পিএসআই আমার 2 নম্বর নোডে আসলো। আমি পেয়ে গেলাম 2 নম্বর নোডে এখন আমার রিকোয়ার্ড প্রেশার দরকার 14.25 পিএসআই। ঠিক আছে, সেম এখন আমি 14.25 মানে 2 নম্বর নোডে আমার কত ফলো হবে সেটা আমার এখন দরকার। আমার 2 নম্বর নোডে ফলো কত হবে, যেহেতু আমরা আগের কিউ এর ইকুয়েশনটা থেকে ধরছি কে ইজ ইকুয়াল টু রুট ওভার পি। এই পির ভ্যালু চেঞ্জ হলে কে এর ভ্যালু চেঞ্জ হবে। যেহেতু আমার পির ভ্যালু চেঞ্জ হয়েছে, তার মানে 2 নম্বর নোডে ফ্লোটা চেঞ্জ হয়েছে। আমরা অনেকে ক্যালকুলেশন করি এই ফ্লোটাকে কনস্ট্যান্ট ধরে দেই সবগুলোতে, আসলে তা করবেন না, দুইটাকেই ভেরি করবেন, কারণ প্রেশার চেঞ্জ হওয়া মানে ফ্লো চেঞ্জ হবে। আপনি কখনো এটা ম্যানুয়াল কন্ট্রোল করতেছেন না, আপনি স্প্রিংলারে বলতে পারবেন না যে আমি স্প্রিংলার তুমি এটা 20 জিপিএম এর বেশি বের হবে না। ও যে বেসিক ইকুয়েশন যেটা আমরা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন থেকে জানি কিউ ইজ ইকুয়াল টু এভি, এই ফলো করেই চলবে।
তো অতএব আমরা এখানকার কিউ কত হয় সেটা আমরা এখন বের করব। এখানকার কিউ পাচ্ছি, কে হচ্ছে 5.6, প্রেশার পাচ্ছি আমরা 14.25। তাহলে 14.25 হলে এখানকার আমার প্রেশার চলে আসলো, ওখানকার ফলে চলে আসবে কত, √14.25, এর সাথে গুণ করব আমি 5.6, তাহলে আমার এখানে জিপিএম আসলো 21.139, ধরে নিলাম যে 21.14 জিপিএম ফ্লো চলে আসলো। তার মানে আমার নোট বিতে 21.139 জিপিএম চলে আসলো। তো এখন আমরা এই জায়গা পর্যন্ত ফ্লো পেয়ে গেলাম 2 নম্বর নোডে। এখন আমরা এ নম্বর নোড থেকে 2 নম্বর নোডের মধ্যে কতটুকু ফ্রিকশন লস হবে এবং কতটুকু ফ্লো হবে সেটা বের করব। তো আমরা যদি এর থেকে 2 নম্বর মানে 2 নম্বর নোড থেকে এর দিকে আসি, তখন আমরা পাবো, দেখেন 2 থেকে নোড এতে চলে আসলাম, এখানে আমার কি আছে, একটা 25 mm এর পাইপ আছে। তো এই পাইপ দিয়ে আমার কত ফ্লো যাচ্ছে সেটা আমাদের দরকার। সেটা কি, নোড নাম্বার 1 এর ফ্লো, নোড নাম্বার 2 এর ফ্লো যেটা, সেটা সাম করে যেটা হবে সেটা। তাহলে নোড 1 এর কিউ, নোড এর থেকে 2 তে যে পাইপ 2 আছে সেখানে ফ্লো হচ্ছে, নোড 1 এর ফ্লো 20 জিপিএম আর নোড 2 এর ফ্লো হচ্ছে 21.14 জিপিএম। টোটাল ফ্লো হচ্ছে এখানে 41.14 জিপিএম। ঠিক আছে, তাহলে নোড এর থেকে 2 এর মধ্যে আমার প্রেশার লস কতটুকু হচ্ছে এখন আমি সেইটা বের করব। সেম একই ইকুয়েশন, যেহেতু আমার এই স্প্রিংলার দুইটা সেম লেভেলে আছে এবং এই পাইপটা আমার সেম লেভেলে আছে, তাহলে এলিভেশনটা নাই, শুধুমাত্র আমার ফ্রিকশন লস আছে। আমি এখন এই ফ্রিকশন লস ইকুয়েশনে আবার চেঞ্জ করব। আমার ডায়ামিটার কত, 25, শুধু ফ্লোটা যায় 40-এর জায়গায়, মানে আগে দিছিলাম 20, এখন এই কিউ এর জায়গায় হচ্ছে 1 পয়েন্ট, আমার কিউ এর জায়গায়। তাহলে আমি যদি এর থেকে 2 তে যে ফ্লো আসতেছে এত, এখন এর থেকে 2 তে প্রেশার, রিকোয়ার্ড প্রেশার লস হচ্ছে যেটা, সেটা আমরা বের করব, লস কতটুকু হচ্ছে সেটা বের করার জন্য আমরা এখন ক্যালকুলেশন করব সেটা কতটুকু হচ্ছে পার ফিটে। ফ্লো হচ্ছে 4.52, ফ্লোটা 41.14, এর উপরে 1.85 ডিভাইডেড বাই 120, 1.85 ইন্টু ডায়ামিটার, যেহেতু ওটা সেম 25 mm ডায়ামিটার, তাহলে অ্যাজ পার আমরা 25 mm ডায়ামিটার অনুসারে আগেরটাতে যেটা বের করছিলাম যে 1.049, ঠিক আছে, আর প্রেশার লস হয়েছিল 1.84, সেইটাই আমরা এখন করব। করলে এই ইকুয়েশনটা এর উপরে পাওয়ার 1.87, যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসে সেটা আমার এখন, আমরা আগে পাইছিলাম 0.15 পার ফিটে, গুণন করলাম হচ্ছে 41.14 টু দ্য পাওয়ার 1.85, ঠিক আছে, ডিভাইডেড 20, 1.85। তাহলে আমার এখানকার প্রেশার লস হচ্ছে, ফ্রিকশন লস 0.569 ধরে নিলাম, 0.57 PSI পার ফিট, ঠিক আছে। তো এখন আমার টোটাল ফ্রিকশন লস এর থেকে 2 তে আমার বলা আছে 5 ফিট, তাহলে পি থেকে এতে ফ্রিকশন লস হচ্ছে 5 দিয়ে যদি আমি গুণ করি 0.57কে, তাহলে তাহলে 2.85। আমার এখানে আমি একটা এখন প্রেশার পেয়ে গেলাম, আমার এই পাইপটা 2.85 লস হলো। তাহলে আমার এখন যদি এই পাইপ লস হয় তাহলে আমার এ পয়েন্টে রিকোয়ার্ড প্রেশার কত লাগবে, যে আমি হচ্ছে ওই পাশে এই পরিমাণ সাপ্লাই দিতে আমার কি পরিমাণ রিকোয়ার্ড প্রেশার লাগবে। আমার এখানকার রিকোয়ার্ড প্রেশার লাগতেছে 0.2 প্রেশার যোগ 0.82 যে ফ্রিকশন লস হলো সেইটা। এখন 0.2 আমার প্রেশার আছে, আমরা আগে ক্যালকুলেশন করছি 14
14 পয়েন্ট কত পেলাম 14.14 প্লাস এখন পাইলাম 2.85, তাহলে যোগ করলে আসতেছে আমার 16.99 অ্যাপ্রক্সিমেটলি 17 PSI ধরে নিলাম যে আমার এই পয়েন্টে 17 PSI দিলে আমার ওই পাশের ফ্লো দিতে পারবে। ঠিক আছে, এখন আমি দেখব যে সেম পার্ট আমার এই পাশেও আছে, 1 থেকে 4 আছে, 4 থেকে এ আছে, দুইটা যদি আমার সিমেট্রিক ড্রয়িং হয় তাহলে ক্যালকুলেশন সেম করবেন, আর যদি সিমেট্রিক ড্রয়িং না হয় তাহলে ক্যালকুলেশন আবার ওই নোড অনুসারে 1 থেকে 4, 4 থেকে এ যদি পাইপ ডায়ামিটার আলাদা হয় সেইভাবে ক্যালকুলেশন করবেন। যেহেতু আমাদের ড্রয়িংয়ে পাইপ ডায়ামিটার সেম, তাহলে আমরা ধরে নিলাম যে এখানেও সেম পরিমাণ প্রেশার লস হবে এবং সেম পরিমাণ ফ্লো হবে। ঠিক আছে, তখন আমি এতে নিয়ে আসতে পারি, অথবা আমি যদি ব্যাক ক্যালকুলেশনে দিয়ে আসি তাহলেও একটা ক্যালকুলেশন করতে পারবো সেম। তো আমি এখানে এখন টোটাল এ পয়েন্টের ফ্লো, এই পাশের ব্রাঞ্চের যা ফ্লো লাগবে ওই পাশের ব্রাঞ্চের সেম ফ্লো, যেহেতু পাইপ নেটওয়ার্ক সেম, যদি পাইপ নেটওয়ার্ক আলাদা হতো ক্যালকুলেশন আলাদা হতো। তো এখন নোড এতে টোটাল ফ্লো লাগতেছে ওই পাশের ব্রাঞ্চের ফ্লো, ওই পাশের ব্রাঞ্চের ফ্লোতে যাচ্ছে 41 পয়েন্ট, কত 41 পয়েন্ট 41 পয়েন্ট কত পাইছিলাম আমরা জানি, GPM। ঠিক আছে, আর এই পাশে সেম পাইলাম হচ্ছে 41.14 GPM। ঠিক আছে, এখন 41.14 GPM, এই পাশে পেলাম 41.14 GPM। এখন যদি এইটাকে আমি সাম করি তাহলে টোটাল আসলে হচ্ছে 82.28 GPM, অর্থাৎ আমার নোডে এতে 82.28 GPM ফ্লো হচ্ছে। আর এখানে আমার রিকোয়ার্ড প্রেশার হচ্ছে কত, সেটা আমরা এখন এখানকার রিকোয়ার্ড প্রেশার হচ্ছে 16.99 এক পাশে ব্রাঞ্চের জন্য, আমার 16.99 দরকার, এ পাশে ব্রাঞ্চের জন্য 16.99 দরকার। তাহলে আমার এই পাশে সিমিলারলি যদি আমি ক্যালকুলেশন করে আসি তাহলে আমার টোটাল প্রেশার আসতেছে ওই পয়েন্টে, আমি একটু বের করে নিব কত PSI প্রেশার দরকার। যেহেতু আমি 82.22, তাহলে কি ইজ ইকুয়াল টু, আমি P ইজ ইকুয়াল টু আবার নতুন করে ইকুয়েশন থেকে বের করে নিতে পারি যে আমার অ্যাকচুয়াল ওখানে এই ফ্লোর জন্য কি পরিমাণ প্রেশার দরকার। ঠিক আছে, তো আমি ওইটা জানি, √P সমান Q/K, কি হচ্ছে 82.28, আর প্রেশার কে হচ্ছে হলো ওখানকার কে ফ্যাক্টর আমরা জানি না, এই কারণে আমি এখানকার হচ্ছে পাইপের ডায়ামিটারটা জানি। তো এইটার কারণে আমরা এটা তা না ধরে এটাতে পারবো না, কারণ ওটা স্প্রিংলারের কে ফ্যাক্টর আমার জানা নেই, যার কারণে টোটাল আমার PSI দরকার এখানে হচ্ছে হলো 16 পয়েন্ট সামথিং প্লাস 16 পয়েন্ট। ঠিক আছে, তো আমার রিকোয়ার্ড প্রেশার আসতেছে ওই নোডে 16 পয়েন্ট। আমরা এই রিকোয়ার্ড প্রেশারটা ওখানে বের করে নিচ্ছি যে তো আমি এই পাইপের জন্য যেহেতু এটা স্প্রিংলার না কে ফ্যাক্টর, তাহলে P সমান আমি জানি √Q²/K। ঠিক আছে, যেহেতু এই কের ভ্যালু জানি না, তখন আমরা এই পাইপটাকে আমরা এই ইকুয়েশন না দিয়ে আমরা জানি Q = AV। ঠিক আছে, এই AV-র একটা কনস্ট্যান্ট আছে, আমরা এইটা করে এখানে
মানটা বসাই দিতে পারি যে কত। আর যদি এইটা না হয় তাহলে আমরা যদি দুই পাশে ব্রাঞ্চের পিএসআই জানি, তো এইটার সাথে একটা কম্বিনেশন ইকুয়েশন করতে পারি যে আমার লো সাইড প্রেশার হাই সাইড প্রেশার হিসাবে একটা একটা এই দিকের ফলো একটা এই দিকের ফলো, যে কীরকম হচ্ছে দেখেন, Q1 ইজ ইকুয়াল টু কে রুট ওভার P1, আর একটা ইকুয়েশন Q2 কে রুট ওভার P2। এই দুটো যদি ডিভাইড করি, Q1 ডিভাইডেড বাই Q2 সমান এই কে সেম, যেহেতু একটা একই পাইপ একই পয়েন্ট, তাহলে আমরা P1 ডিভাইডেড P2 করি, ঠিক আছে। তখন আমরা এখান থেকে এই কিউ মানে আমি এখানকার একটা পয়েন্টের প্রেশার জানি না, সেই প্রেশারটা আমি বের করে নিব এখান থেকে, যে আমি একটা ব্রাঞ্চের প্রেশার জানি, এই একটা কিউ জানি হচ্ছে 41 পয়েন্ট সামথিং 14, আর একটা কিউ হচ্ছে হলো এই পয়েন্টের ফ্লো জানি হচ্ছে 82.28, ইকুয়াল হচ্ছে একটা পি জানি হচ্ছে হলো 16.14, আর একটা পি জানি না। এখান থেকে আমি একটা P2 বের করলাম, যে এইটাকে 16.32.28 PSI আমি এই পয়েন্টে পেয়ে গেলাম, যে 16.28 PSI হলে এই পাশেও ওই রিকোয়ার্ড ফলো দিতে পারবে 41, ও পাশেও রিকোয়ার্ড ফলো দিতে পারবে। তাহলে আমার এতে নোডাল প্রেশার হলো 132.28 PSI। এইটা আমরা এখন ক্যালকুলেশন এক্সেল শিটে নোট করলাম, যে নোড এতে আমার রিকোয়ার্ড প্রেশার 32 পয়েন্ট, রিকোয়ার্ড প্রেশার হচ্ছে 32 পয়েন্ট ফর 28 PSI, আর হচ্ছে হলো ফলো হচ্ছে রিকোয়ার্ড ফলো 82.28 GPM, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন চলে আসব এ টু বি পয়েন্টে। এই এ টু বি পয়েন্টে আসতে গেলে এখানে আমার হেডার আছে, এই হেডারের মধ্যে আমার ফ্রিকশন লস হবে, ওইখানে একটা এলবো থাকতে পারে, একটা টি থাকতে পারে, সেটা লস হবে, আমরা সেইটা ক্যালকুলেশন করব। যদি আমরা ক্রস টি ইউজ করি সেখানে টি ইউজ করব, যদি আমরা টি ইউজ না করি, কারণ এ পয়েন্টে আমার অনেকে আছে ক্রস টি ইউজ করে, অনেকে আছে সিঙ্গেল টি ইউজ করে, তারপরে ব্রাঞ্চিং করে, তাহলে আমার এই পয়েন্টে একটা টি আছে, ব্রাঞ্চ আছে, আমি সেটা কনসিডার করব। এরপরে হচ্ছে হলো এই পাইপটা কনসিডার করব। এখন আমার এই পাইপটা কনসিডার করার জন্য আমার ইকুয়েশন কি, এখানে আমি ধরে নিলাম এলিভেশন এত কম আছে, ওটাও নেগলিজিবল, ওই যে 2-4 ইঞ্চি থাকে, তো ওটাকে কনসিডার করলাম যে ওটা বাদ দিলাম, অথবা যদি 2 ইঞ্চি থাকে এটাতে ধরে নেব কতটুকু হয় অ্যাকচুয়াল হবে। তো পাইপ ফ্রিকশন লস বের করব এই ইকুয়েশন দিয়ে। আরেকটা বলা আছে NFPA 14-তে, দেখেন যদি এলবো টি থাকে, দেখেন একটা NFPA 14-তে একটা টেবল আছে, টেবিল নাম্বার 8.3.1.3, এখানে বলা আছে কোন ধরনের পাইপ কোন ধরনের ফিটিংস থাকলে তাকে আমরা ইকুইভ্যালেন্ট লেন্থ তৈরি করতে পারি। তো এইটা হচ্ছে মডিফিকেশন করা। যারা আমরা মেকানিক্যালের স্টুডেন্ট অথবা সিভিলের স্টুডেন্ট, তারা হচ্ছে ডাসির ফর্মুলা জানি যে ভিন্ন ধরনের ফিটিংসের জন্য কি পরিমাণ লস হয়। তো এইটাকে এই ডাসির ফর্মুলাটাই কনভার্ট করে নেওয়া আছে, নিয়ে একটা টেবিল বানানো আছে, যে 1 ইঞ্চি পাইপ, 2 ইঞ্চি পাইপ, 3 ইঞ্চি পাইপ, 4 ইঞ্চি পাইপ, 5 ইঞ্চি পাইপ, যে পাইপ হয় না কেন, এর কোন ধরনের টি থাকলে এলবো থাকলে ইকুইভ্যালেন্ট লেন্থ কত হবে সেইটা। যেহেতু আমরা এই ইকুয়েশনটা দিয়ে পার লেন্থ ফিটে আমরা একটা ফ্রিকশন লস করতে পারতেছি, ওই ফ্রিকশন লসটাকে আমরা যদি ফিটিংসগুলোর সাথে অ্যাড করি তাহলে টোটাল আমাদের লসটা বের করতে পারবো। তো এই পয়েন্ট এর থেকে বিতে আসতে, এ টু বিতে যদি আমার যেতে, এখানকার ফিটিংস আছে, একটা টি আছে বা 2টা টি আছে, একটা কোরস্তি থাকতে পারে, সেই কোরস্তিটা কত আছে, 2 ইঞ্চি আছে বা 1.5 ইঞ্চি আছে, সেটা এখানে দেখেন টেবিলে বলা আছে, যদি কোরস্তি থাকে 2 ইঞ্চির এগেনিস্টে কোরস্তির জন্য ইকুইভ্যালেন্ট লেন্থ 8 ফিট। তো আমরা এটা নিলাম 8 ফিট প্লাস
বা নর্মাল টি থাকলে 90 ডিগ্রি টি থাকলেও 8 ফিট। এর সাথে প্লাস করলাম আমার এখানকার টোটাল লেন্থ হচ্ছে আরও 10 ফিট, তাহলে এই 10 ফিট টোটাল আমার এখানকার লেন্থ চলে আসলো এখন 18 ফিট। আমরা এই ইকুয়েশন থেকে আমার এই এ পয়েন্টের ফ্লো অর্থাৎ এই পাইপ দিয়ে ফ্লো হচ্ছে 82.825 জিপিএম আর হচ্ছে প্রেশার হচ্ছে 32.85 সামথিং। তো আমরা এখন এই ইকুয়েশনে আবার এই ফ্লোটা বসাই দেখব যে এর থেকে বিতে কি পরিমাণ লস হয়। আমরা যদি ওখানে বসাই তাহলে কিউ ইকুয়াল মানে পি ফ্রিকশন লস পাইলাম এ থেকে বিতে আসতে কতটুকু, আমার দেখেন এ থেকে বিতে আসতে আমার ফ্রিকশন লস পাচ্ছি হচ্ছে ফ্রিকশন লস পাচ্ছি দেখেন 4.52 মাল্টিপল ব্রাশি 82.28 এর উপর 1.85 ডিভাইডেড 120 এর উপর 1.85 ইন্টু ডায়ামিটার। আমি এখন ওই সেম 40 আমার যেহেতু এখানে পাইপটা চেঞ্জ হয়েছে আমি 40 শিডিউলের জন্য পাইপের 40 শিডিউলের পাইপের দেখে নিব ইকুইভ্যালেন্ট ডায়ামিটার কত আছে 2 ইঞ্চির জন্য। ইনার ডায়ামিটার হচ্ছে 2.067 এর উপরে হচ্ছে 1.87। আমরা যদি এখন আবার এটা ক্যালকুলেশন করি তাহলে এখানকার ফ্রিকশন লস পার ফিটে পেয়ে যাব। তো 4.52 ইন্টু 82.28 সরি 1.85 গুণন 4.52 ভাগ 120 টু দ্য পয়েন্ট 1.85 ভাগ 2.067 টু দ্য পাওয়ার। তো এখানে আমার ফ্রিকশন লস হলো পার ফিটে 0.578 PSI। এখন আমি টোটাল ইকুইভ্যালেন্ট লেন্থ এখানকার টি কনসিডার করলাম, যদি টি একটা হয় একটা কনসিডার, যদি দুইটা টি হয় দুইটা কনসিডার করব। তো আমরা ধরে নিলাম যে এখানে আমার একটা টি আছে, ক্রস টি একটা আছে, তার সাথে আমি কনসিডার করলাম, ওইটা ইকুইভ্যালেন্ট লেন্থ পাইলাম হচ্ছে 18 ফিট। 18-র সাথে এটা গুণ করলে 5.78, যদি গুণ করি তাহলে আমি এখানে ফ্রিকশন লস পাইলাম 10 PSI। যদি আমার 10 PSI ফ্রিকশন লস হয় তাহলে আমার এখন এই পয়েন্ট বিতে রিকোয়ার্ড প্রেশার কত আসলো সেটা আমরা এখন ধরে নিব যে এখানে আমার রিকোয়ার্ড প্রেশার কত আসলো। আমরা ওখানে রিকোয়ার্ড প্রেশার পাইছি 32, তাহলে এ পয়েন্ট বিতে পাবো রিকোয়ার্ড প্রেশার 32.28 প্লাস 10.41, তাহলে আমার আসলো 42.69 PSI। আর রিকোয়ার্ড ফ্লো আসবে, রিকোয়ার্ড ফ্লো কিউ ইকুয়াল টু চলে আসবে, এখানে যে ফ্লোটা ছিল এখানেও সেম ফ্লো আছে, এই পাইপের মধ্যে ওই ব্রাশই আছে। তো এখন আমরা ইয়েতে যেটা আসবে সেটা হচ্ছে এই ব্রাঞ্চে কিছু যাবে, এই ব্রাঞ্চে কিছু ফ্লো হবে, তারপরে চলে আসবো। এখন এই ব্রাঞ্চে কতটুকু ফ্লো হবে সেটা আমরা ওইভাবে একটা জিনিসভাবে ইন্ডিভিজুয়াল ভাগ করে আসতে পারি, অথবা আমরা একটা জিনিস জানতে পারি যে হাই প্রেশার ফ্লো এবং লো প্রেশার সাইড এবং হাই প্রেশার সাইডের ক্যালকুলেশন করে আমরা নিয়ে আসতে পারি কিভাবে এখানকার ফ্লো পাবো। সেটা আমরা একটু আগে একটা জিনিস দেখাইছি যে আমার ধরে নিলাম আমি যদি সিমেট্রিক ড্রয়িং হয় যে এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা সেম ব্রাঞ্চ, এখানে কোনো পাইপের চেঞ্জ নাই, সেম ব্রাঞ্চ আছে, এ ব্রাঞ্চ সেম। যদি পাইপ আলাদা হয় তখন আবার আমাকে এখানকার কত পিএসআই আছে এইগুলো ভাগ করতে হবে। যেহেতু আমার ব্রাঞ্চ সেম, তাহলে আমি এখন কি করতে পারি,
এই পয়েন্টটার একটা প্রেশার আছে লো প্রেশার, এই পয়েন্টটা আমার হাই প্রেশার হয়েছে 10.5 হাই প্রেশার হয়েছে। তাহলে এখানকার আমার ফ্লোটা বের করতে হবে কিউবি ইজ ইকুয়াল টু কে রুট পিবি ভাগ কে রুট পিএ। তো এখান থেকে আমরা কিউবি পেয়ে যাব, কিউবি সমান দেখেন কিউ এ কে আর কে কাটা শুধু রুট পি পিবি বাই পিএ। তো পিবির ভ্যালু আমরা পাইছি হচ্ছে, কিউ এর ভ্যালু পাইছি হচ্ছে 82.28 মাল্টিপল, পিবির ভ্যালু পাইছি হচ্ছে 32.14, সরি পিবি পাইলাম হচ্ছে 42.69 আর পিএ পাইছি 32.14। এটার উপর আমার রুট আছে। তাহলে এখানকার এখন বি পয়েন্টে ফ্লো চলে আসবে আমার, যেহেতু এই সাইডে হাই প্রেশার আছে তাহলে এখানের ফ্লো আসবে দেখেন 42.69 ভাগ 32.14। একে যদি আমি রুট করি তখন আসতেছে এর সাথে 82.28 করি, তাহলে 94.94.82 ফ্লো আসতেছে। এই দুইটা ব্রাঞ্চে আমার ফ্লো হবে এত জিপিএম। অর্থাৎ আমি কিউ পয়েন্টে ফ্লো পাবো এই দুইটা ব্রাঞ্চের জন্য 94.8 পিএসআই, আর এই দিকে পাচ্ছি ফ্লো আমি হচ্ছে হলো 82.28 জিপিএম। তাহলে আমার এই পাইপের মধ্যে কতটুকু ফ্লো হবে সেটা আমি বের করব এর থেকে। যখন আমি নোড সিতে চলে আসব, অর্থাৎ সি থেকে বি নোডে যাব, তখন আমার কতটুকু ফ্লো হবে সেটা হচ্ছে এ নোডের ফ্লো প্লাস বি নোডের ফ্লো, ঠিক আছে। আর আমি ওখানকার এ নোডের ফ্লো পাইছি হচ্ছে 94.82 প্লাস 82.28, এই দুটো যোগ করলে আমার যা আসে যোগ 177.10 জিপিএম। তার মানে আমার এই পাইপে 177.10 জিপিএম চলে আসলো। আর এখান থেকে যে পিএসআই প্রেশারটা আছে আর এখান থেকে যে প্রেশারটা আছে সেই প্রেশারটা আমার হচ্ছে হলো ফ্রিকশন লসে চলে যাবে। কতটুকু আসবে সেটা এখন আমরা ক্যালকুলেশন করে বের করব। সেম ওই একইভাবে আগের ইকুয়েশনে আসবো, শুধুমাত্র পাল ফিটে যদি আমার এলবো টি থাকে সেটা বের করে নিব, যে এখানে কয়টা এলবো আছে কয়টা টি আছে সেটা ধরে নেব। ওই পি ইজিক্যাল টু আমরা 4.52 ইন্টু কিউ 1.85 ডিভাইডেড বাই সি 1.85 ইন্টু হচ্ছে ডি 1.87। এই ডির ভ্যালু এখানের পাইপ 50 আর ওখানকার পাইপ 1.85। এখন এইটা বসাইলে আমি এইখানকার পাইপের ফিটি লস পাবো। এখন এইটার জন্য আমরা ওই টেবিল থেকে যদি এলবো থাকে এলবো নিব, টি থাকে টি নিব, যাই না। তো আমার এখানে একটা টি আছে, ওই টিটাকে আমি কনসিডার করব যে একটা টি আছে ক্রস টি অথবা নর্মাল টি, সেটা কনসিডার করব। ওটা কত আছে 50 টি আছে। অ্যাজ পার এনএফপি টেবিল অনুসারে ওই ইকুইভ্যালেন্ট লেন্থ পাবো 8, যেহেতু সেম ডায়া। এখান থেকে আবার এখানকার ফ্রিকশন বের করে তখন আমি এই সি পয়েন্টের প্রেশারে চলে আসবো, ঠিক আছে। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি 4.52 ইন্টু কিউ পাবো হচ্ছে 177.10 টু দ্য পাওয়ার 1.85 ডিভাইডেড 120 1.85 ইন্টু ডায়ামিটার হচ্ছে 2.05 1.87। তো ফ্রিকশন লস পার ফিটে আমরা এখানে পেয়ে গেলাম 4.52 ইন্টু 177.10 টু দ্য পাওয়ার 1.85
ডিভাইডেড 120 টু দ্য পাওয়ার 1.85 ডিভাইডেড 2.067 to the power 1.87 0.39 PSI ঠিক আছে। তো আমরা এখানের এই ফিটিংসের পার লেন্থে পাইলাম। এখন এর সাথে আমি এখানকার লেন্থ এলবো ধর একটা টি আছে একটা এলবো আছে, টোটাল লেন্থ হচ্ছে লেন্থ প্লাস হচ্ছে ইকুইভ্যালেন্ট লেন্থ যোগ করে এখানেও আমার 18 হলো, এর সাথে গুণ করলাম 0.39, তাহলে এই পাইপে আমার একটা ফ্রিকশন লস হলো, এর সাথে গুণ করব 18, তাহলে এখানে যে ফ্রিকশন লস হলো 7 PSI ঠিক আছে। তাহলে এখন আমার সি পয়েন্টের প্রেশার কত হলো, আগের বি পয়েন্টের প্রেশার প্লাস এখানকার হচ্ছে ফ্রিকশন লস প্রেশার এবং হাইট ইলিভেশনের লস প্রেশার। তো হাইট ইলিভেশন যেহেতু আমরা কনসিডার করতেছি সেম হাইটে ব্রাঞ্চটা আছে অথবা আমার 1 ইঞ্চি 2 ইঞ্চি বা 6 ইঞ্চি ড্রপ আছে, তখন আমি কি তখন এর সাথে আমি ওখানে আমার রিকোয়ার্ড প্রেশার কত ছিল, আমি রিকোয়ার্ড প্রেশার ছিল 42.69, এর সাথে আমি 7 PSI যোগ করে নিব, তাহলে আমার সি পয়েন্টে প্রেশার চলে আসলো পিসি সমান 42.69 প্লাস 7, তাহলে আমার যোগ করলে আসতেছে 49.69 PSI আমার এই পয়েন্টে। আর ফ্লো হচ্ছে যেহেতু এই পাইপ সেম ওই 177ই থাকলো। এখন আমি এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চে যে ফ্লোটা হবে সেইটা অ্যাড করব। সিমিলারলি যদি আমার আবার দেখা যাচ্ছে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ সেম হয় তাহলে আমাকে ক্যালকুলেশন করার দরকার নেই, অ্যাড করবো। আর যদি ব্রাঞ্চ সেম না হয় আলাদা হয় তাহলে আমি আবার ওই প্রেশার অনুসারে ক্যালকুলেশন করে আসবো যে কতটুকু ফ্লো কতটুকু দরকার। যেহেতু আমার ব্রাঞ্চ সেম, পাইপের ডায়ামিটার সেম, সব কিছু সেম, তাহলে আমি ওই আবার এই পয়েন্ট আর এটা হচ্ছে লো প্রেশার, এটা হাই প্রেশার, এবং হাই এবং লোড থেকে এখানকার ফ্লোটা আমি বের করে নিব যে আমার এখানে কত পিএসআই কত ফ্লো হবে লাগবে। তো এখানে আমি বের করব এই সেম কিউ সি ভাগ হচ্ছে কিউ বি ইজিক্যাল টু রুট পিসি ভাগ হচ্ছে পিবি। তো এখানে হচ্ছে হলো কিউসি, এটা পাইলাম 177.10 মাল্টিপল, পিসি হচ্ছে হলো পাইলাম হচ্ছে 49.69 আর হচ্ছে 42.69। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমার প্রেশার এখানকার ফ্লো আসতেছে কিউতে ফ্লো 49.69 ভাগ 42.69, সরি এত, তাহলে এখানে আমার আসে সি পয়েন্টে ফ্লো হচ্ছে 191.068 GPM। তাহলে সি পয়েন্টে আমার 191 পাইলাম আর বি পয়েন্টে হচ্ছে 177। তাহলে আমার এই সির আগে যে পাইপটা আছে অর্থাৎ এই পাইপে এখন ফ্লো আসতেছে আমার 191 আর 100, এই দিকে টোটাল পাইছি 100, এই পাইপে পাইছি 177। তাহলে টোটাল এই পাইপটা আমার ফ্লো আসতেছে 177 প্লাস 191.10, ক্যালকুলেশন যোগ করলে আমরা পাচ্ছি 338.16 PSI GPM। তাহলে এই 50 আমরা এখানে এখন প্রেশার পাইছি 149, মানে রিকোয়ার্ড প্রেশার 49.69 আর হচ্ছে ফ্লো পাইছি 168.616 GPM। আমার এই পয়েন্ট চলে আসলো, এটা গেল আমার এই পয়েন্ট। এখন যদি আমি পরবর্তীতে দেখলাম আমার ব্রাঞ্চ সব কনসিডার হয়ে গেছে, এখন এই পাইপটা আরও অনেকগুলো এলবো টি এ হয়ে পাম্প রুমে চলে আসছে।
এখন এই পাম্প রুমেরগুলো আমি যত বেশি নোডাল ধরবো, এই পাম্প রুমগুলোতে আমার যেহেতু স্প্রিংলারের এই এরিয়াটা ধরছি, এই স্প্রিংলারের রিকোয়ারটা আমার শেষ হয়েছে। এখন আমার ইনসাইড হোজ রিকোয়ারমেন্ট আছে, সেটা এনএফপিএ 14 এবং 13 মধ্যে গিয়ে দেখবো। স্প্রিংলার কম্বাইন্ড বিল্ডিং হলে যদি আমার অর্ডিনারি হ্যাজার্ড হয় তাহলে 250 অ্যাড করতে হবে হচ্ছে হলো জিপিএম। তাহলে টোটাল এই ফ্লোতে যায় টোটাল আমার যে পাইপ নেটওয়ার্কটা আসলো, যে এইটা এসে একটা জোনে আসি আমার পৌঁছিল, এই জোনে এসে এই পয়েন্টটাতে আমার কিউ হচ্ছে, এইটা যদি রাইজার হয়, রাইজার থেকে আবার রিং পাইপ আসলো, ঠিক আছে। যদি এইটার জোন রাইজার হয় তাহলে এখানে আমার এর সাথে হোজ অ্যানাউন্স 368.16 যোগ করলে কত হলো, 18.16 জিপিএম আমার এই জোন কন্ট্রোলের রাইজারে এখন ফলো হলো, ঠিক আছে। এখন আমি এইটা হচ্ছে এই ফলোটা রিকোয়ারমেন্ট। এখন আমি এই পাইপের ফ্রিকশন কত আছে সেটা ওই ইয়া দিয়ে দিব, এলিভেশন কত আছে সেটা হচ্ছে ওই যে এইচ এলিভেশনের জন্য যেটা প্রেশার লস 0.43, এইচটা ফিটে বসাবো। তখন আমি এই পাইপ নেটওয়ার্কে ছোট ছোট ভাগ করব, যে আমার এত থেকে এইটা একটা নোড, এটা যদি মনে করেন 14 নম্বর নোড ধরি, এটা 15 নম্বর নোড, এটা 16 নম্বর নোড, এটা 17 নম্বর নোড। এই নোডগুলোর মধ্যে কতটুকু পাইপ আছে, পাইপের ডায়ামিটার কি আছে, এটার অনুসারে এখন আমি এখানে ফ্রিকশন লস কত হবে এই ফ্লোর জন্য, এখানে হচ্ছে হাইটের কারণে কতটুকু লস হবে। ধরে নিলাম যে এটা আমার হচ্ছে 50 ফিট হাইট আছে রাইজারটা, বা 180 ফিট হাইট আছে। 80 ফিট হাইটের জন্য আমার কি হচ্ছে প্রেশার লস হচ্ছে, সেটা হচ্ছে 0.43 ইন্টু 80 করলাম, তাহলে এটার সাথে গুণ করলে আমার এটা হাইটের জন্য হলো। তারপর এই পাইপটার জন্য আবার ওই ফ্লো দিব হচ্ছে 618, যে আমার ইকুয়েশন পাইলাম, সেই ইকুয়েশন দিয়ে ফ্লো অ্যাড করব, করে টোটাল প্রেশার যোগ করে এই পাম্পে চলে আসবো যে আমার এত রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে হলো কেউ যদি চায় এক্সেল শিটে সুন্দর করে এটা ফরম্যাট দাঁড় করায় দিয়ে তৈরি করতে পারবে। এখন যদি কেউ এক্সেল শিটে না করে বলে যে না আমি ম্যাটল্যাব পারি, জাভা পারি, পারি, ও পারি, সি পারি, C++ পারি, সেখানেও সে এই প্রোগ্রামটা করে নিয়ে একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে হলো এর বেসিক কনসেপ্ট বা নোড অ্যানালাইসিস। আপনারা যত ছোট ছোট নোড ভাগ করে নেবেন, এলবো সবগুলো পেয়ে যাবেন। এইটা হচ্ছে মেইন যারা ক্যালকুলেশন করে তারা হচ্ছে মানে আমাদের দেশে যারা আছে সবাই বলে আমি সফটওয়্যার ক্যালকুলেশন পারি। এটা হচ্ছে একজন কাউকে যদি বলে দেওয়া হয় যে তুমি এই আইসোমেট্রিক ড্রয়িংটা করবা, করে কতটুকু রিকোয়ারমেন্ট সেটা বসাই দিবা, দিয়ে ও বসে থাকবে, ক্যালকুলেশন হয়ে যাবে। কিন্তু ভিতরে অটোমেটিক এই জিনিসগুলো সে ইনপুট করা আছে, এইগুলো ব্যাক ক্যালকুলেশন করে আসে। এইটাই হচ্ছে হাইড্রোলিক ক্যালকুলেশনের নোডাল অ্যানালাইসিস। তো আশা করি আপনারা এখান থেকে কিছু শিখতে পারছেন। আর যদি চায় কেউ সুন্দর এক্সেল শিট বানাইতে পারেন, এবং আমিও এক্সেল শিট বানায় নিয়ে প্রোগ্রাম করতে পারেন, ইফ ফাংশন করতে পারেন, অর ফাংশন করে সুন্দর করে যে এইটা হলে এই ইকুয়েশন হবে, এইটা হলে এই ইকুয়েশন হবে করে আপনারা একটা হাইড্রোলিক ক্যালকুলেশনের ফরম্যাট দাঁড় করাইয়া আপনারা পাইপ ফ্লোতে করেন, অনেক ধরনের করেন, করতে পারেন। কারণ হচ্ছে এইগুলো করলে আপনারা বুঝতে পারবেন যে রিয়ালিটি কি। কারণ ইদানিং আমাদের অনেকেই অনেক হাইড্রোলিক ক্যালকুলেশন আছে যে ওই ভিতরে গিয়ে যখন আমরা সফটওয়্যারে করি, ধরে দিলাম যে আমার এখান থেকে এই পাইপের ডায়ামিটার আছে 50, আমি 50 ধরে দিলাম, যে এখানে এলবো আছে 3টা, আমি ওখানে 2টা ধরাই দিলাম, অথবা এলবো সাইজটা কমাই দিলাম, খালি বলে দিলাম আমি এলবো, কিন্তু এলবো সাইজটা ওখানে দেখালাম 50-এর জায়গায় 60। সফটওয়্যার রেজাল্টে কিন্তু টি সাইজ কত আছে, এলবো সাইজ কত আছে সেটা দেখাবে না, দেখাবে 2টা এলবো আছে বা 3টা এলবো আছে। তো অতএব ওইটা সুন্দর করে পাওয়া যাবে না। কেউ যদি কখনো মনে করে যে না আমার হচ্ছে পাম্পের ডিমান্ড কমাই দিব, সে কিন্তু এভাবে কমাইতে পারবে, বলে দিলে ক্যালকুলেশন সেম আছে। না এটা পাইপ ফ্লোতে বললাম, পাইপ ফ্লোতে এডিট করা যায়, ইচ্ছা মতো এডিট করা যায়। মানে ইকুইভ্যালেন্ট ডায়ামিটারটা আমরা মনে করেন এখানে এনএফপিতে বলা আছে টেবল, যেটা 8.1 সামথিং থাকলো, সেখানে যে টেবলটা বলা আছে একটু ঘুরাই দেন, পার্টটা সুন্দর করে এডিট করা যায়। যে এখানে আমি দেখে দিলাম যে আমার এখানে আছে পাইপের ডায়ামিটার আছে 4 ইঞ্চি,
4 ইঞ্চি পাইপ বা 6 ইঞ্চি পাইপ আছে, 6 ইঞ্চি পাইপে একটা কোরসটি আছে বা একটা 90 ডিগ্রি এলবো আছে, এই 90 ডিগ্রি এলবো 6 ইঞ্চির জন্য 9 ফিট আছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো পাইপ ফ্লোতে গিয়ে এডিট করে এই 9-এর জায়গায় 7 করে দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি অন্য সফটওয়্যারে এটা এডিট করতে পারবেন না, কিন্তু পাইপ ফ্লোতে এডিট করতে পারবেন, কিন্তু এটা আপনি দেখতে পারবেন না, শুধু লেখা আসবে 6 ইঞ্চির একটা এলবো আছে, ঠিক আছে। ওখানে ধরে নিলাম যে 6 ইঞ্চির একটা টি আছে, আপনি টিটাকে এডিট করে এখানে বলছে 6 ইঞ্চির টি ইকুইভ্যালেন্ট 30, ঠিক আছে। আবার একটা পাইপ পেলেন, এই 30-র কারণে আপনি এখানে দেখা গেল যে 20 করে দিলেন, কারণ 20-এর জন্য একটা ফ্রিকশন লস কমে গেল। চাইলে এই সফটওয়্যারের এই টাইপ যে বেস টাইপ আছে এইগুলোকে সহজে অ্যাকসেপ্ট করতে চায় না, কারণ ইজিলি এডিট করতে পারা যায়, ঠিক আছে। তো এই কারণে আপনারা যখন ক্যালকুলেশন করবেন তখন হচ্ছে যদি এইরকম সফটওয়্যার একটা মানে এক্সেল শিট ডেভেলপ করা থাকে, আপনারা ক্রস চেক করতে পারেন যে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তো একটা কোশ্চেন আসছিল, আব্দুল জলিল ভাই বলছে আর কি যে ভাই ইকুয়েশনটা 4.87 হবে, আসলে 4.87 নেই, তো আমি হয়তো বা উঠাইতে ভুল করছি। তো ক্যালকুলেশনটা সেম, খালি পাওয়ারটা 1-এর জায়গায় 4.87 লাগাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা একটু কোশ্চেনে যাই। লিয়াকত আলী খান ভাই আমার কোশ্চেন করছে যে হাউ মেনি স্প্রিংলার হ্যাভ টু বি কনসিডার অ্যাজ এ রিমোট এরিয়া। আসলে হাউ মেনি স্প্রিংলার না, আমরা প্রথমে কনসিডার করব, আমরা যদি হ্যাজেলস উইলিয়ামসের ইকুয়েশনটা আসি, আপনি একটু বোর্ডের দিকে ধরেন, ইয়ার দিকে ধরেন। তো এখানে দেখেন আমাদের একটা ডেনসিটি কার্ভ আছে, এই ডেনসিটি কার্ভে প্রথমে বলা আছে লাইট হ্যাজার্ড, অর্ডিনারি হ্যাজার্ড 1, অর্ডিনারি হ্যাজার্ড 2, এক্সট্রা হ্যাজার্ড 2। তো এখন আমরা যে হ্যাজার্ডের জন্য ক্যালকুলেশন করতে পারি তাহলে ওই হ্যাজার্ডের কার্ভে চলে যাব। তো ওই হ্যাজার্ডের কার্ভে এখন যদি আমি এখানে দেখতেছি অর্ডিনারি হ্যাজার্ড, তো অর্ডিনারি হ্যাজার্ডের জন্য আমরা ইকুয়েশন করছিলাম যে কভারেজ এরিয়া ইন্টু ডেনসিটি। তো এখন আমি ক্যালকুলেশন করছি ডেনসিটি হচ্ছে হলো 0.2, এটা হচ্ছে ধরছি ডেনসিটি। তাহলে এই পয়েন্টের এগেইনস্টে এই গ্রাফে আমার মিনিমাম এরিয়া আছে 1500। এখন যদি আমি কনসিডার করতাম যে না আমার হ্যাজার্ড হচ্ছে হলো মানে আমি কনসিডার করলাম হচ্ছে আমার ডেনসিটি হচ্ছে 0.15, তখন আমাকে কনসিডার করতে হতো এই কার্ভে ওই 0.1 এর এগেইনস্টে এরিয়া কত, 1400, 1800, মানে 4000। তো আমি এই 4000-এর জন্য তখন কি করতাম, 4000-কে 1.5 দিয়ে ভাগ করতাম। এখন এই 4000-এর মধ্যে আপনি ডিজাইন করার জন্য স্প্রিংলার যখন ডিজাইন করছেন লাইট হ্যাজার্ডের জন্য আপনি 130 স্কোয়ার ফিটের বেশি যাইতে পারবেন না। আপনি একটা এরিয়া কাভার করে নেবেন যেখানে আপনি যে ডেনসিটি ধরছেন সেই ডেনসিটির এগেইনস্টে কত এরিয়া পড়ছে। তো আমার ক্যালকুলেশনের ডেনসিটি ধরা আছে 0.2, এখন এর এগেইনস্টে এরিয়া হচ্ছে 1500। এখন এই 1500 এরিয়াতে আপনার যে কয়টা স্প্রিংলার পড়ছে আপনার ডিজাইনের, আপনি সেই কয়টা স্প্রিংলার ধরে ক্যালকুলেশন করবেন। এখন যদি আপনার এখানে ধরে নিলাম যে আমি এরিয়া হচ্ছে 2000, তখন আপনি এই 2000 এই কার্ভটাকে যেটা অর্ডিনারি হ্যাজার্ড আছে আরও একটু আগাই নেন, জুম করা যাবে কিনা। এই যে কার্ভটা আছে, দাঁড়ান আমি ওখানে দরকার নাই, আমি বড় করতেছি। এই যে অর্ডিনারি হ্যাজার্ড 2-র যে কার্ভটা আছে, এই কার্ভের আমার হচ্ছে গ্রুপ 2 অর্ডিনারি হ্যাজার্ড গ্রুপ 2-তে যে কার্ভটা আছে, এই কার্ভের এগেইনস্টে আমার হচ্ছে এরিয়া যেটা আছে 2000 এরিয়াতে ডেনসিটি হচ্ছে এখানে, তাহলে এইটা হচ্ছে 0.19। আমি যদি এখন ডেনসিটি ধরি 0.19, তাহলে আমাকে এরিয়া ধরতে হবে 2000। এখন এই 2000 এরিয়ার মধ্যে যে কয়টা স্প্রিংলার পড়বে ওই কয়টা স্প্রিংলার আপনি কনসিডার করবেন আপনার অনুসারে। যদি আপনার ডিজাইন অনুসারে দেখা গেল যে 2000 এরিয়ার মধ্যে স্প্রিংলার পড়ছে আপনার হচ্ছে 20টা, ওকে 20টা, যদি 22টা
বা 23টা, তখন আপনি ডেনসিটি ধরছেন 1.9, তখন আপনি 1.9 দিয়ে ভাগ করবেন। যদি আপনি কনসিডার করেন যে 1500, তখন ডেনসিটি হচ্ছে 0.2, তখন 1500-র মধ্যে আপনার স্প্রিংলার যে কয়টা পড়বে, এখন 10টা, যদি 15টা পরে 15টা, 20টা পরে 20টা, বা 22টা পরে 22টা, সেটা কনসিডার করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই কোশ্চেনটার জন্য। এরপরে হচ্ছে মিনহাজুল ইসলাম ভাই বলছেন 250 GPM আউটসাইড অ্যালাউন্স প্রেশার ফর অর্ডিনারি হ্যাজার্ড প্লিজ ক্লিয়ার। আসলে প্রেশার ফর না, এইটা হচ্ছে আপনার হচ্ছে যদি কম্বাইন সিস্টেম হয়, স্প্রিং লাইন সিস্টেম এবং হাইডেন সিস্টেম কম্বাইন হয়, তাহলে হোজের জন্য, স্টান পাইপের জন্য একটা হোজ অ্যালাউন্স কনসিডার করতে হয়। তো এইটা হচ্ছে এনএফপি এর টেবিল নাম্বারটা আমার মনে নেই, হোজ অ্যালাউন্স কত ধরতে হয়, তা আমি টেবিল নাম্বারটা যদি মনে থাকতো বলে দিতাম। ওখানে বলা আছে অর্ডিনারি হ্যাজার্ডের জন্য 250 আমার হোজ অ্যালাউন্স ধরতে হবে। এইটা ওখানে আবার এরিয়া কাভারেজেরও ব্যাপারও আছে ওই টেবিলটাতে, অর্ডিনারি হ্যাজার্ড কত এরিয়া হলে কত ধরতে হবে, মানে তারপরে মানে আমার বিল্ডিং এরিয়া কত হলে ধরতে হবে, বা এর বেশি হলে 500 ধরতে হবে কখন, 100 ধরতে হবে কখন, কোন সাইজের জন্য, ওইটা বলে দেওয়া আছে। তো আমাদের দেশে যেগুলো করা হয় আউটলেট 6.5, এবং এই আউটলেটের কারণে হোজ অ্যালাউন্সের আমার 250 ধরতে হয়, 250, সেটা 250 আমি অ্যাড করলাম। থ্যাংক ইউ জলিল, যা ইকুয়েশনটা কারেকশন করে দেওয়ার জন্য। তো ক্যালকুলেশন সেম থাকবে, ইকুয়েশনটা শুধু কারেকশন হবে। ভাই হচ্ছে এনএফপি 13-এর আমি এখন ভার্সন অন করা আছে 2013-এই, ঠিক আছে। ভিডিওগুলো পেজে সেভ করে রাখলে ভালো হয়, আমাদের ভিডিওগুলো পেজেও পাবেন, অথবা আমার ইউটিউবে গেলে ইউটিউবেও পেয়ে যাবেন ভিডিওগুলো। যদি আর কোনো কোশ্চেন থাকে আমরা আর একটু আলোচনা করব। আর এখানে এনএফপি এর সবগুলো ভার্সন 13, মানে আমরা অ্যাকর্ড অ্যালাইন যখন আসছে তখন যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো ধরা হয়েছে। তো এই আর কি। আর কি কোশ্চেন আছে? আমার মনে হয় হচ্ছে লিয়াকত ভাইকে আর একটু ক্লিয়ার করা দরকার, আমি কতটা স্প্রিংলার ধরবো, কতটা কি করব। প্রথম জিনিসটা হচ্ছে যখন আমি কোনো একটা এরিয়া কভার করতে যাব, কোনো একটা হাইড্রোলিক ক্যালকুলেশনে এরিয়া কভার করতে যাব, আমার ডিমান্ড হচ্ছে যে কার্ভটা আছে সেই কার্ভের অনুসারে আমি কত ডেনসিটি ধরতেছি। টোটাল রিকোয়ার্ড ফ্লো কিউ ইজ ইকুয়াল টু কাভার এরিয়া ইনটু হচ্ছে ডেনসিটি। তো এইটা হচ্ছে আমার রিকোয়ার্ড ফ্লো। এখন কাভার এরিয়াটা আমি এখন ধরবো এই ডেনসিটিটা কত আছে আমার। যদি আমি ধরে নিলাম যে আমার অর্ডিনারি হ্যাজার্ডের নিচে ডেনসিটি হচ্ছে, অর্ডিনারি হ্যাজার্ড থেকে অর্ডিনারি হ্যাজার্ড 1 এবং অর্ডিনারি হ্যাজার্ড 2-র মাঝখানে একটা ডেনসিটি নেব কার্ভটা। অর্ডিনারি 1 থেকে 2-র মধ্যে যদি আমি ধরে নিলাম যে অর্ডিনারি হ্যাজার্ডের ডেনসিটি 0.2, তো আমি যদি ডেনসিটি 0.2 ধরি, ওই সময় আমার এরিয়া আছে হচ্ছে 1500, তাহলে আমার বলা আছে এরিয়া আছে, টোটাল এরিয়া 1500। তো স্প্রিংলারের যে রিমোট এরিয়াটা আমি যদি অর্ডিনারি হ্যাজার্ড 0.2 ধরি, এর এগেইনস্টে এরিয়া হচ্ছে আমার 1500। এখন 1500 স্কোয়ার ফিট ধরলাম আমি এরিয়াটা। এখন আমার যে ডিজাইন করছে ডিজাইনার আমাকে এই 1500 স্কোয়ার ফিটের মধ্যে যে কয়টা স্প্রিংলার পড়ে সেই কয়টা স্প্রিংলার আমি কাউন্ট করব। সেইটা হচ্ছে কাউন্ট করার নিয়মটা হচ্ছে, আমার যদি স্প্রিংলার ব্রাঞ্চটা এইরকম থাকে যে একদিকে স্প্রিংলার আছে সব, তাহলে যে এরকম থাকতে পারে আমার ডিজাইনটা, তখন আমি কি করব, এই এরিয়াটা যত দূর পর্যন্ত 1500 স্কোয়ার ফিট আছে সেটা ধরলাম, এইখানে যে কয়টা স্প্রিংলার হবে আমি সেই কয়টা কাভার করব। আবার যদি আমার এইরকম হয় যে একদিকে না, স্প্রিংলারটা আমার দুই দিকেই আছে, তখন আমি কি করব, এইখান থেকে স্প্রিংলার কাউন্ট করা শুরু করে এই দিক সর্বোচ্চ 46 ফিট পর্যন্ত যাব। 46-এর মধ্যে যে কয়টা স্প্রিংলার পড়বে, যদি এর পরেও আরও স্প্রিংলার থাকে
কোনো আমার ইয়ে নাই, আমি 46 পর্যন্ত যে কটা স্প্রিংলার পাবো সেই স্প্রিংলারের এরিয়া ধরবো, ধরে 46 এরপরে আমি পরবর্তীতে স্টেপে আসবো। যদি আমি এখানে আসি যে এটা 15টা, তো 46-এর থেকে 1500 করতে গেলে আমার হচ্ছে না, মানে 10 দিয়ে করলে হয়তো 500 হচ্ছে, 460 হচ্ছে, তার মানে আরও 2টা লাইন নিতে হচ্ছে এরকম। তখন আমি ধরে নিলাম যে এখানে আরও 3টা লাইন আমার পড়ে গেল, যে এটা 46, এটা 3টা লাইন। তখন আমি এই 3টা লাইনে 3 মানে 30 এবং 46 গুণ করলে অলমোস্ট হচ্ছে 1500-র কাছাকাছি চলে আসলো। তখন আমি এই 46-এর এরিয়াটা নিলাম, এইদিকে 46 আর এইদিকে 1500 করতে যত দূর আসা লাগে সেই এরিয়া পর্যন্ত যতগুলো স্প্রিংলার পড়বে সেই স্প্রিংলারগুলো আমি ডিজাইন থেকে কাভার করব। এখন যদি আমার দেখা গেল যে ওই এরিয়াটাতে ডিজাইন আমার এলোমেলো আছে, কোথাও ঘনত্ব বেশি আছে, কোথাও কম আছে, তখন আমি স্প্রিংলার কাউন্ট করব। আর যদি আমার সিমেট্রিক ড্রয়িং থাকে যে সবগুলো সমান 10 ফিট 10 ফিট 10 ফিট সব আছে, তাহলে আমি ধরে নিলাম যে 1500-র মধ্যে একবারে আমার 15টা স্প্রিংলার পড়বে। তো এটা মূলত আমি প্রথম হচ্ছে ডিজাইনটাই মার্ক করব, আমি যেভাবে ডিজাইন করছি সেই ডিজাইনটা মার্ক করব। কারণ ওই ডিজাইনটা যদি আমার একদিকে পাইপ থাকে তাহলে একদিকে ব্রাঞ্চ থাকলে আমি একদিকের ব্রাঞ্চে চলে যাব, একদিকের ব্রাঞ্চে যত দূর পর্যন্ত 1500 স্কোয়ার ফিট না হয়েছে আমি তত দূর পর্যন্ত আসব। দেখা গেল যে আমার এক্সটেনশন আরও অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে 1500 স্কোয়ার ফিট করা লাগলো, তত দূর চলে আসবো। আর যদি আমার দুই দিকে ব্রাঞ্চ হয় তাহলে যেদিকে রিমোট স্প্রিংলার থাকবে ওর পাশে আর কিছু নাই, সেদিক থেকে 46 ফিট পর্যন্ত পরবর্তী ব্রাঞ্চ পর্যন্ত আসে যে স্প্রিংলার হবে সেই জায়গা পর্যন্ত অফ গিয়ে তারপরের স্টেপে পরের ব্রাঞ্চে চলে আসবো আমার 1500 মিলাইতে গেলে। পরের ব্রাঞ্চও ধরার পরে যদি আমি এখানে ধরি, পরের ব্রাঞ্চ ধরলাম, ধরার পরে 1500 স্কোয়ার ফিট হলো না, তারপরে তখন আবার পরের ব্রাঞ্চের 46-এ আসবো, এসে দেখা গেল এইটুকু জায়গাতে আমার 1500 হলো, তখন আমি এইটুকু কনসিডার করব। যদি তা না হয় আবার বের হয়ে আসে 1500, যত দূর পর্যন্ত আমার 1500 হয় অত দূর পর্যন্ত 1500 ধরবো ধরে, কিন্তু আমি একই ব্রাঞ্চে এক পাশে সর্বোচ্চ 46 ফিটের বেশি কনসিডার করতে পারবো না। ধরে যে এরিয়াটা পাবো ওই এরিয়ায় আমার যে কয়টা স্প্রিংলার এক্সিস্টিং আছে সেইটা করব। এখন যদি আমার দেখা গেল যে এই 1500 স্কোয়ার ফিট করে স্প্রিংলার আমার আছে 10টা, তো 10টা স্প্রিংলার হলে পার স্প্রিংলারের কাভারেজ কিন্তু 150 ফিট হচ্ছে, যেটা আমার ডিজাইন নিয়ম অনুসারেই হয়নি। ওই কারণে আমার লাইট অর্ডিনারি হাজারটা আমি ওটা ধরতে পারবো না। 12টা স্প্রিংলার আছে, তার মানে 12 দিয়ে গুণ করলাম আমি 130, তাহলে আমার 1500 হয়ে গেল, 12টাই কনসিডার করতে পারি। ধরে নিলাম যে আমার 16টা আছে, তাহলে 16টা স্প্রিংলার দিয়ে 1500-কে ভাগ করলাম, যে কাভারটা সেই কাভারটা এখানে আমি বসাই দিব, যে পার স্প্রিংলারে কত কাভার হলো। এখানে এখন যদি আমি টোটাল স্প্রিংলার পাইলাম যে এখানে আমার স্প্রিংলার আছে এই এরিয়াতে 18টা, আমার ডিজাইনার 18টা স্প্রিংলার এখানে ডিজাইন করছে কোনো কর্মে। এখন 18টা স্প্রিংলার 1500 স্কোয়ার ফিট, তখন আমি এই 1500-কে ডিভাইড করব, 1500 ডিভাইড 18, তাহলে আমার আসতেছে 83.33, তাহলে আমি ধরে নিলাম যে 85 স্কোয়ার ফিট আমার কাভার করছে। তাহলে পার স্প্রিংলারে কাভার আসলে এখানে 85 মাল্টিপল 0.20, তখন আমার রিকোয়ার্ড প্রেশার ফ্লো আসতেছে 85.0.20, তাহলে 85 ইন্টু 0.20 17 জিপিএম। যদি আমি 17 জিপিএমের ফ্লো দেই তাহলে এই 18টা স্প্রিংলার দিয়ে দেখেন আপনার রিকোয়ার্ড যেটা আসতেছে, দেখেন 17 ইন্টু 18 336 জিপিএম দরকার। যেহেতু 18টা আমার, এখন যদি আমি ডেনসিটি কার্ভ থেকে আসি, দেখেন 0.2 ইন্টু টোটাল ওই ডেনসিটি কার্ভের এগেনিস্টে এরিয়া হচ্ছে 1500, 300 জিপিএম, আমরা 306 জিপিএম পেয়ে গেছি। তার মানে আমি যদি 17 জিপিএমও কই তাও আমার ওই 18টা স্প্রিংলার দিয়ে 300 জিপিএম পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু আমরা যখন অ্যাকচুয়াল ভেরি করব এটা হচ্ছে আরবিটারি, আর যখন অ্যাকচুয়াল ভেরি করব ওই প্রেশারের সাথে সাথে ফ্লো ভেরিয়েশন হবে, প্রেশারও ভেরিয়েশন হবে, এইটা হচ্ছে বেসিক। তো আপনারা কেউ কোনোদিন কাউকে বলবেন না যে মানে এতটা স্প্রিংলার ধরবেন, এটার জন্য এতটা স্প্রিংলার ধরবেন, এইটা না, এরিয়া একজ্যাক্ট কতটা ধরবেন ওইটা হচ্ছে মেইন বিষয়, স্প্রিংলার মেইন বিষয় না।
ভাই এখন হচ্ছে মিনাজুল ইসলাম ভাই বলছে যখন আপনার হচ্ছে কম্বাইন এবং সেপারেট রাইজার, ওনার একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি আগে জিনিসটা বলি। যখন আপনি কোনো একটা সিস্টেমের স্প্রিংলার সিস্টেম এবং হাইডেন সিস্টেম ক্যালকুলেশন করবেন, সেইটা হচ্ছে আলাদা বিষয়। আপনার কোশ্চেনটা এটা এর আগেও আলোচনা করছি, আবার আলোচনা করি। যদি কোনো একটা সিস্টেমের মধ্যে স্প্রিংলার থাকে, তাহলে সেখানে অবশ্যই 65 mm এর হোজের অপশন থাকতে হবে। আমরা সেটাকে বলি কম্বাইন সিস্টেম। এই কম্বাইন সিস্টেমের ক্যালকুলেশনের জন্য টোটাল পাম্প ডিমান্ড করার জন্য প্রথমে একটা ক্যালকুলেশন করতে হয় স্প্রিংলার ক্যালকুলেশন, স্প্রিংলার ডিমান্ড ক্যালকুলেশন। আর একটা ক্যালকুলেশন করতে হয় স্ট্যান্ড পাইপ ডিমান্ড ক্যালকুলেশন, বা 65 mm এর জন্য ডিমান্ড ক্যালকুলেশন। এখন এই স্ট্যান্ড পাইপ ডিমান্ড এবং স্প্রিংলার ডিমান্ডের মধ্যে যেটা বড় হবে গ্রেটার হবে, সেটাকে আমরা চুজ করব পাম্পের জন্য। এখন এই স্ট্যান্ড পাইপ ক্যালকুলেশনের জন্য একটা মেথড, যেটা মেথড আমরা এর আগে আলোচনা করছিলাম, যে প্রথম রাইজারে 500 GPM, পরের রাইজারে 250, পরের রাইজারে 250, এরপরে যাবেন না। আর যদি 80,000 স্কোয়ার ফিটের নিচে হয়, আর যদি 80,000 স্কোয়ার ফিটের বেশি হয়, তাহলে প্রথমটাতে হচ্ছে 500, তারপর একটা 500, এরপরে এইভাবে আর কি ধরা হয়। এখন আর স্প্রিংলারের ক্যালকুলেশনটা আপনি হাইডেন পার্ট টোটালি আলাদা। স্প্রিংলারের ক্যালকুলেশনের প্রত্যেকটা স্প্রিংলারের ডিমান্ড ধরতে হবে, তার সাথে আরও একটা এক্সট্রা প্রেশার ধরতে হবে ইনসাইড অ্যালাউন্স হিসাবে 250 GPM ফর অর্ডিনারি হ্যাজার্ড। অর্ডিনারি হ্যাজার্ডের 250 GPM, ওই ট্যাবলটা যদি থাকে, আমি ট্যাবলটা আমার মনে আসতেছে না, যার কারণে আমি ট্যাবলটা আপনাদের দেখাইতে পারতেছি না। তো ওই ট্যাবল অনুসারে 250 GPM আমি অর্ডিনারি হ্যাজার্ডের জন্য হোজ অ্যালাউন্স ধরবো। এটা আছে স্প্রিংলারের। তার মানে স্প্রিংলারের ফলো হচ্ছে স্প্রিংলারের ব্যাক ক্যালকুলেশনের ফলো প্লাস হোজ অ্যালাউন্স। এটা হচ্ছে স্প্রিংলারের হাইড্রোলিক ক্যালকুলেশন। এবং ওই কম্বাইন সিস্টেমে হাইডেন্ডের একটা ডিমান্ড থাকবে। এই দুটা ডিমান্ডের মধ্যে যেটা বড় হবে সেইটা। আমার মনে হয় আমি এখন ক্লিয়ার করতে পারছি হোজ অ্যালাউন্সটা আসলে কি। হোজ অ্যালাউন্স হচ্ছে স্প্রিংলার ক্যালকুলেশনের জন্য একটা ভিন্ন, লাইট হ্যাজার্ডের জন্য একটা অ্যালাউন্স ধরতে হয়, আর হচ্ছে অর্ডিনারি হ্যাজার্ডে একটা, এক্সট্রা হ্যাজার্ডে একটা, তারপরে এরিয়া কাভারেজ আছে যে 80,000 স্কোয়ার ফিট, 52,000 স্কোয়ার ফিট হলে কত, 80,000 স্কোয়ার ফিট হলে কত, এটার একটা ব্যাপার আছে। তো এটা হচ্ছে স্ট্যান্ড পাইপের ক্যালকুলেশনের সাথে না, ওটা স্প্রিংলারের ক্যালকুলেশনের পার্ট। আর স্ট্যান্ড পাইপের ক্যালকুলেশন আলাদা। যখন কম্বাইন সিস্টেম হবে, এই দুইটা যোগ কম্পেয়ার করে যেটা বড় হবে সেটা কনসিডার করতে হয়। তো আশা করি কোশ্চেনটা বুঝতে পারছেন, অ্যান্সারটা পেয়ে গেছেন। লিয়াকত ভাই ওয়েলকাম আমাদের সাথে থাকার জন্য, আশা করি ফিউচারও থাকবেন। এরপরে রফিকুল ইসলাম ভাই বলছেন, ভাই আপনার ভিডিওগুলো ইউটিউবের চ্যানেলে দেন তাহলে ভালো হয়। আমাদের ইউটিউবের চ্যানেলেও থাকে। মনে হয় আর কোনো কোশ্চেন নাই। আশা করি আমরা আজকে এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আবার পরে দেখা হবে।